স্কুটি শেখানোর রহস্য। আমাকে স্কুটি চালানো শেখাতে গিয়ে ছেলে পেছন থেকে আমার কোমর ধরে বল, মা, তোমাকে এভাবে থচ করতে খুব ভালো লাগে। সকাল ৮টায় ছেলে বলল, মা, তোমাকে স্কুটি চালানো শেখাব। এখন শিখে নাও, পরে কাজে লাগবে। আমি রাজি হলাম। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল। বাড়ির সামনের খালি রাস্তায় স্কুটি নিয়ে এল। তুমি সামনে বসো, আমি পেছনে গি। আমি সামনে বসলাম। সে পেছন থেকে আমার কোমরে হাত দিল ব্যালেন্সের জন্য। এবার আস্তে অ্যাক্সেলারেটর চাপক। স্কুটি চলতে শুরু করল। আমি একটু নার্ভাস। ভয় পেও না, আমি আছি কি। তার হাত আমার পেটে চলে এল। কেন এত শক্ত করে ধরছিস, জিজ্ঞেস করলাম। মা, তার গলার স্বর ভিন্ন শোনাল, আমি তোমাকে এভাবে থচ করতে পছন্দ করি গ। আমি স্কুটি ব্রেক করলাম। তুমি নরম, ওয়ার্ম। তোমার শরীরের সুগন্ধ আছে গ। সে আরও কাছে এসে বলল, মা, আমি চাই প্রতিদিন তোমাকে এভাবে হোল্ড করতে। তুমি আমার স্ত্রী হও। সকালের রোদ আমাদের গায়ে পড়ছিল। রাস্তায় কেউ ছিল না। আমরা দূরে কোথাও গিয়ে একসাথে থাকব। তুমি আমার বউ হয়ে গি। স্কুটির ইঞ্জিন এখনও চলছিল। আমার পিঠে তার শ্বাস পড়ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম রহিম খান, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর রিয়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহে এমন একটা ঘটনা ঘটেছে যেটা এখনও আমার মাথা থেকে বের হচ্ছে না। সেদিন সকাল ৮টার সময় রাহুল আমাকে ডেকে বলল, মা, আজকে তোমাকে স্কুটি চালানো শেখাব। দেরি না করে এখনই শিখে নাও। আমি তো অনেক দিন ধরেই চাইছিলাম স্কুটি শিখতে। বাড়ির কাজকর্ম, বাজার, স্থায়ী সব কিছুতে সুবিধা হবে। তাই তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। ঠিক আছে বাবা, শেখাও তো। রাহুল বাড়ির সামনের খোলা রাস্তায় স্কুটিটা নিয়ে এল। আমাদের বাড়িটা একটু আলাদা জায়গায়, তাই রাস্তায় তেমন লোকজন থাকে না। মা, তুমি সামনে বসো, আমি পেছনে বসে গাইড করব গ। আমি সামনে বসলাম। রাহুল পেছন থেকে আমার কোমরে হাত রাখল ব্যালেন্সের জন্য। এবার ধীরে ধীরে অ্যাক্সেলারেটর টিপো। ভয় পেও না গে। আমি অ্যাক্সেলারেটর টিপতেই স্কুটি এগিয়ে চলতে শুরু করল। প্রথমবার স্কুটি চালাচ্ছি বলে একটু নার্ভাস লাগছিল। আরে মা, ভয় পেও না, আমি তো আছি তোমার পেছনে গি। বলতে বলতে তার হাত আমার পেটের দিকে চলে এল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। রাহুল, এত জোরে ধরিস কেন? আমি তো পড়ে যাব না গি। মা, তার গলার স্বর কেমন যেন ভিন্ন শোনাল, তোমাকে এভাবে থচ করতে আমার খুব ভালো লাগে গু। কথাটা শুনে আমি তৎক্ষণাৎ ব্রেক করলাম। স্কুটি থেমে গেল। কি বললি তুই এখন? মা, তুমি খুব নরম, ওয়ার্ম। তোমার শরীর থেকে খুব ভালো স্মেল আসে গি। আমি পেছনে ফিরে তাকাতেই দেখি রাহুল আরও কাছে চলে এসেছে। মা, আমার ইচ্ছে করে প্রতিদিন তোমাকে এভাবে হোল্ড করতে। তুমি যদি আমার স্ত্রী হতে গু। রাহুল, তুই কি বলছিস? সকালের রোদ আমাদের গায়ে পড়ছিল। চারদিকে নিস্তব্ধতা। শুধু আমাদের দুজনের শ্বাসপ্রশ্বাসের আওয়াজ। মা, আমরা দুজনে দূরে কোথাও চলে যেতে পারি। তুমি আমার বউ হয়ে থাকবে গি। স্কুটির ইঞ্জিন তখনও চলছিল। আমার পিঠে তার ওয়ার্ম ব্রাশ পড়ছিল। পরিস্থিতিটা এতই অদ্ভুত ছিল যে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। রাহুল, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? মা, আমি একদম ঠিক আছি। বরং তুমি বলে সে আমার কানের কাছে মুখ নিয়ে এল। হঠাৎ করেই আমার মনে হল কিছু একটা ঠিক নেই। রাহুলের এই আচরণ একদমই স্বাভাবিক নয়। আমার ছেলে কখনো এভাবে কথা বলে না। রাহুল, তুই কি সত্যিই রাহুল? কথাটা বলতেই সে হেসে উঠল। কিন্তু সেই হাসিটা রাহুলের হাসির মতো শোনাল না। মা, আমি তোমার রাহুল। তুমি কেন এমন প্রশ্ন করছ? না, তুই রাহুল নোস। রাহুলের কণ্ঠস্বর এরকম নয়। আর সে কখনো আমার সাথে এভাবে কথা বলে না গি। আমি স্কুটি থেকে নেমে তার মুখের দিকে তাকালাম। দেখলাম সত্যিই আমার রাহুল। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব।
রাহুল, তোর চোখ দেখতে কেমন অন্যরকম লাগছে গি। মা, আমার কিছু হয়নি। তুমি আবার স্কুটিতে ওঠো। আমি তোমাকে আরও কিছু শেখাবো গু। কিন্তু আমার মনে সন্দেহ তৈরি হয়ে গেছে। রাহুলের এই আচরণ একেবারেই অস্বাভাবিক। না, আজকে আর শিখব না। ভেতরে চলু। কেন মা? এখনো তো অনেক কিছু বাকি গু। বললাম ভেতরে চলু। আমি জোর করে তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। ভেতরে এসেই আমি লক্ষ্য করলাম রাহুলের আচরণ আবার স্বাভাবিক হয়ে গেছে। মা, আমি কেন ভেতরে? স্কুটি তো শেখানো হলো না গি। তুই কিছু মনে করিস না বাবা। পরে আবার শেখাবি গু। রাহুল কিছুটা অবাক হয়ে তার রুমে চলে গেল। আমি একা বসে ভাবতে লাগলাম যে এইমাত্র কি ঘটল। বিকেলে আমার স্বামী রহিম অফিস থেকে ফিরে এল। আমি তাকে সব কিছু খুলে বললাম। কি বলছো তুমি? রাহুল এমন কথা বলেছে? হ্যাঁ। একদম অদ্ভুত ছিল পুরো ব্যাপারটা গু। তাহলে তো ডাক্তার দেখাতে হবে উ। কিন্তু রাত্রে রাহুলকে দেখে মনে হলো সে একদম স্বাভাবিক। খাওয়া দাওয়া, কথাবার্তা সব কিছুই ঠিক। পরের দিন সকালে আমি আবার রাহুলকে জিজ্ঞেস করলাম, বাবা, গতকাল তুই আমাকে কি কি বলেছিলি মনে আছে? কি বলেছিলাম? স্কুটি শেখাতে বলেছিলাম। তারপর তো তুমিই ভেতরে চলে এলে গি। আর কিছু মনে নেই? না তো মা। কেন? কিছু হয়েছে? রাহুল সত্যিই কিছু মনে করতে পারছে না। এটা আরও অদ্ভুত লাগল আমার কাছে। 3 দিন পর আবার একই ঘটনা ঘটল। এবার রাহুল আমাকে বলল বাজারে যেতে। মা, চল আমার সাথে স্কুটিতে বাজারে যাবি গু। না বাবা, আমি একা যাব উ। না মা, আমি তোমাকে নিয়ে যাব। তুমি আমার পেছনে বসবে গু। আমি রাজি না হলেও সে জোর করতে লাগল। শেষে বাধ্য হয়ে স্কুটিতে তার পেছনে বসলাম। কিন্তু বাজারের পথে সে অন্য রাস্তায় চলে গেল। রাহুল, এ পথ দিয়ে বাজারে যাওয়া যায় না গি। মা, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি গু। আবার সেই অদ্ভুত কণ্ঠস্বর। আমি বুঝে গেলাম কিছু একটা গোলমাল আছে। রাহুল, স্কুটি দাঁড় করাও এখনই গু। না মা, আজকে তোমাকে আমার সাথে অনেক সময় কাটাতে হবে গি। স্কুটি একটা নির্জন জায়গায় এসে থামল। চারদিকে জঙ্গল আর একটা পুরনো বাড়ি। এই জায়গাটা চেনো মা? এখানে আমরা একা থাকতে পারব? আমি ভয় পেয়ে গেলাম। এই জায়গাটা আমার একদমই অচেনা। রাহুল, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। রিয়া স্কুল থেকে এসে আমাকে খুঁজবে গু। মা, রিয়াকে নিয়ে ভাবার দরকার নেই। আমি তোমাকে নিয়ে এখানেই থাকব উ। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে রাহুলের সাথে কিছু একটা সমস্যা আছে। রাহুল, তুই আমার কথা শুন। আমাদের এখনই বাড়ি ফিরে যেতে হবে গু। না মা। আজকে তুমি আমার সাথেই থাকবে গুই। হঠাৎ করে রাহুল আমার হাত ধরে সেই পুরনো বাড়ির দিকে টানতে শুরু করল। ছাড় আমাকে রাহুল। কিন্তু সে ছাড়ছে না। বরং আরও জোরে ধরছে। মা, এই বাড়িটা দেখো। এখানে আমরা একসাথে থাকব। তুমি আমার স্ত্রী হয়ে গি। আমি চিৎকার করে উঠলাম, রাহুল! তুই কি করছিস? হঠাৎ করেই রাহুল থমকে গেল। তার চোখে আবার সেই স্বাভাবিক ভাব ফিরে এল। মা, আমরা এখানে কি করছি? এই জায়গাটা কোথায়? তুই আমাকে নিয়ে এসেছিস গু। আমি? কিন্তু আমার তো কিছুই মনে নেই গি। রাহুল সত্যিই বিভ্রান্ত দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে সত্যিই জানে না কি ঘটেছে। চল বাড়ি ফিরে যাই উ। বাড়ি ফিরে আমি রহিমকে সব খুলে বললাম। এবার সে গুরুত্ব দিয়ে শুনল। মনে হচ্ছে রাহুলের কোনো মানসিক সমস্যা হয়েছে। কাল ডাক্তার দেখাতে নিয়ে যাব উ। পরের দিন আমরা রাহুলকে নিয়ে মানসিক রোগের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেক প্রশ্ন করলেন। কয়েক মাস আগে রাহুলের কোনো দুর্ঘটনা হয়েছিল কি? হ্যাঁ। 3 মাস আগে মাথায় আঘাত পেয়েছিল। পরে গিয়ে গি। তাহলে সেটাই কারণ হতে পারে। মাথায় আঘাতের কারণে কখনো কখনো এই ধরনের সমস্যা হয় গে। ডাক্তার রাহুলের কিছু টেস্ট করলেন। এমআরআই স্ক্যান করতে বললেন। রিপোর্ট এসে দেখা গেল রাহুলের ব্রেনের একটা অংশে সামান্য ক্ষতি হয়েছে। যার কারণে মাঝে মাঝে তার আচরণ অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা চিকিৎসার মাধ্যমে ভালো হবে। কিন্তু কয়েক মাস সময় লাগবে গে। ডাক্তার ওষুধ দিলেন আর কিছু পরামর্শ দিলেন। বললেন এই অবস্থায় রাহুলকে একা রাখা যাবে না। এরপরে আমি রাহুলের প্রতি বিশেষ নজর রাখতে শুরু করলাম।
যখনই তার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখতাম তৎক্ষণাৎ তাকে সামলাতাম। 2 মাস চিকিৎসার পর রাহুলের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। এখন আর সেই অদ্ভুত আচরণ করে না। আজকে আবার সে আমাকে স্কুটি শেখাতে চাইল। এবার আমি রাজি হলাম। কারণ আমি জানি এখন সে সম্পূর্ণ সুস্থ। মা, আজকে কিন্তু পুরো স্কুটি চালানো শিখে যেতে হবে গু। ঠিক আছে বাবা। শেখাও। এইবার যখন সে আমার কোমর ধরল, আমি বুঝতে পারলাম এটা শুধুমাত্র ব্যালেন্সের জন্য। আর কোনো উদ্দেশ্য নেই। স্কুটি চালাতে গিয়ে প্রথমে একটু সমস্যা হলেও পরে ভালো হয়ে গেল। দেখো মা, তুমি কত সুন্দর স্কুটি চালাচ্ছ গু। আমার মনে হচ্ছে আমি পারব গু। অবশ্যই পারবে। তুমি আমার মা গু। আজকে রাহুলের কথায় সেই স্নেহ, সেই ভালোবাসা ছিল যা একজন ছেলের মায়ের প্রতি থাকে। স্কুটি শেখা শেষে আমরা বাড়ি ফিরলাম। রহিম অফিস থেকে এসেছে। কেমন হলো স্কুটি শেখা? খুব ভালো হয়েছে। রাহুল খুব ভালো শিক্ষক। রাহুল হেসে বলল, মা এখনো পুরোপুরি পারে না। আরও কয়েকদিন প্র্যাকটিস করতে হবে গুই। ঠিক আছে, আরও শিখব। সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে চা খেলাম। রিয়া স্কুলের গল্প বলছিল। রাহুল তার পড়াশোনার কথা বলছিল। মা, কাল আমার একটা পরীক্ষা আছে। তুমি আমাকে কিছু সাহায্য করবে? অবশ্যই বাবা। তোর যে কোনো প্রয়োজনে আমি আছি গু। এখন আমার পরিবার আবার স্বাভাবিক হয়ে গেছে। রাহুলের সেই অদ্ভুত আচরণ আর নেই। কিন্তু সেই দিনের কথা আমি কখনো ভুলতে পারব না, যখন আমার নিজের ছেলেকে আমি চিনতে পারছিলাম না। মানসিক স্বাস্থ্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। একটু সমস্যা হলেই পুরো পরিবার বিপদে পড়ে যায়। আমি এখন নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখি। রাহুলের ওষুধ ঠিকমতো খাওয়াই। আজকে রাহুল আমাকে বলল, মা, আমি কি সত্যিই তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম? তুই অসুস্থ ছিলিস বাবা। এখন তো ভালো আছিস হু। আমি খুব খারাপ লাগে। তুমি কষ্ট পেয়েছিলে গু। না বাবা, তুই আমার ছেলে। তোর জন্য যে কোনো কষ্ট সহ্য করতে পারি গু। রাহুল আমাকে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে শুধু মায়ের প্রতি ছেলের ভালোবাসা ছিল। আর কিছু নয়। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোকে খুব ভালোবাসি বাবা গু। গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমরা সবাই একসাথে একটা পিকনিকে গেছি। রাহুল রিয়ার সাথে খেলছে। রহিম আমার সাথে হাত ধরে হাঁটছে। এই স্বপ্নটা আমার খুব ভালো লেগেছে। কারণ এটা আমার আসল পরিবারের ছবি। আজকে সকালে উঠে আমি মনে মনে ঠিক করলাম যে আমি আমার পরিবারের জন্য সব সময় লড়াই করব। যে কোনো সমস্যা এলে আমি তার সমাধান খুঁজে বের করব। স্কুটি চালানো শেখার সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক অপ্রত্যাশিত জিনিস ঘটে। কিন্তু সাহস আর ধৈর্য থাকলে সব কিছুর সমাধান সম্ভব। এখন আমি নিয়মিত স্কুটি চালাই। বাজারে যাই, রিয়াকে স্কুলে দিয়ে আসি। রাহুলও এখন কলেজে ভালো রেজাল্ট করছে। তার বন্ধুরাও বাড়িতে আসে। সবাই খুব ভালো ছেলে। আমার স্বামী রহিম অফিসের কাজে ব্যস্ত থাকলেও পরিবারের সময় দেয়া। সন্ধ্যায় আমাদের সাথে বসে গল্প করে। রিয়া স্কুলে খুব ভালো ছাত্রী। তার শিক্ষকরা প্রশংসা করেন। এই যে আমার পরিবার, এই যে আমার জীবন, এটাই আমার কাছে সবচেয়ে দামি। মাঝে মাঝে ভাবি যদি সেদিন আমি রাহুলের অদ্ভুত আচরণকে গুরুত্ব না দিতাম তাহলে কি হতো? যদি ভাবতাম এটা স্বাভাবিক, তাহলে হয়তো আরও বড় কোনো দুর্ঘটনা ঘটত। আমার মনে হয় প্রতিটি মায়ের উচিত তার সন্তানদের আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখা। কোনো কিছু অস্বাভাবিক মনে হলে দেরি না করে ডাক্তার দেখানো। গত মাসে আমার এক বান্ধবীর ছেলের সাথেও একই রকম সমস্যা হয়েছিল। আমি তাকে আমার অভিজ্ঞতার কথা বলেছি। তারাও এখন চিকিৎসা নিচ্ছে। মা, তুমি কি ভাবছ? রাহুল জিজ্ঞেস করল। কিছু না বাবা। তোদের নিয়েই ভাবছিলাম। আমাদের নিয়ে কি ভাবছ? ভাবছিলাম কত সুখী আমরা। তোরা দুজনেই এত ভালো। রিয়া পাশ থেকে বলল, মা, আমাদের পরিবারটা সত্যিই খুব সুন্দর গু। হ্যাঁ মা, আমিও এটাই ভাবি। রাহুল বলল। রহিম অফিস থেকে এসে আমাদের এই আলোচনা শুনে বলল, কি হয়েছে? সবাই এত আবেগী হয়ে গেছ কেন? কিছু না। শুধু আমাদের পরিবার নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা সবাই মিলে কোথাও বাইরে খেতে যাই। সত্যি? কোথায় যাব? রিয়া খুশি হয়ে জিজ্ঞেস করল। তোমাদের যেখানে ইচ্ছা গি। রাহুল বলল, চলো সেই নতুন রেস্টুরেন্টে যাই।
যেটা গত সপ্তাহে খুলেছে গু। ঠিক আছে। তৈরি হয়ে নাও সবাই আমরা সবাই তৈরি হয়ে বের হলাম। স্কুটি নিয়ে গেলাম। আমি চালাচ্ছিলাম। রহিম আমার পেছনে বসেছিল। তুমি সত্যিই ভালো স্কুটি চালাও এখন গ। রাহুল ভালো শিখিয়েছে গি। রেস্টুরেন্টে গিয়ে আমরা একটা ভালো টেবিল পেলাম। পরিবেশটা খুব সুন্দর ছিল। এই জায়গাটা বেশ ভালো গো আমি বললাম। আমরা খাবার অর্ডার দিলাম। খেতে খেতে অনেক গল্প হল। রিয়া তার স্কুলের নতুন বান্ধবীর কথা বলল। রাহুল তার কলেজের কালচারাল প্রোগ্রামের কথা বলল। মা, আমাদের কলেজে একটা ড্যান্স কম্পিটিশন আছে। তুমি দেখতে আসবে? অবশ্যই আসব। কবে? পরের মাসে গি। আমরা সবাই যাব, রহিম বলল। খাওয়া শেষে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। রাস্তায় অনেক লোক। সবাই নিজেদের পরিবার নিয়ে বেরিয়েছে। দেখো, ওই পরিবারটাও আমাদের মতোই। রিয়া একটা পরিবারের দিকে ইশারা করল। হ্যাঁ, সবারই তো পরিবার আছে গি। কিন্তু আমাদের পরিবারটা সবচেয়ে ভালো, রাহুল বলল। তুই ঠিক বলেছিস। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। বাড়ি ফিরে আসার পথে আমি ভাবছিলাম আজকের এই সময়টা কত সুন্দর কেটেছে। কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। শুধু পারিবারিক আনন্দ। বাড়ি পৌঁছে আমরা বসে টিভি দেখতে লাগলাম। একটা ভালো সিনেমা চলছিল। এই সিনেমাটা আমার দেখা, রহিম বলল। কেমন? বেশ ভালো। পারিবারিক সিনেমা গি। আমরা সবাই মিলে সিনেমা দেখলাম। মাঝে মাঝে রিয়া ঘুমিয়ে পড়ছিল। রিয়াকে শুইয়ে দাও, আমি রাহুলকে বললাম। রাহুল রিয়াকে তুলে তার রুমে নিয়ে গেল। খুব যত্ন করে বিছানায় শুইয়ে দিল। রিয়া ঘুমিয়ে গেছে। ফিরে এসে বলল। তুইও যা, ঘুমিয়ে পড়। কাল তোর ক্লাস আছে গি। ঠিক আছে মা। গুড নাইট। রাহুল আমাকে আর রহিমকে গুড নাইট বলে তার রুমে চলে গেল। আমি আর রহিম আরও কিছুক্ষণ বসলাম। আজকে খুব ভালো দিন কেটেছে, রহিম বলল। হ্যাঁ, এরকম দিন আরও বেশি চাই। আমাদের পরিবারটা সত্যিই সুখী গ। আল্লাহর রহমত। আমরাও তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল রিয়ার ডাকে। মা, স্কুলের জন্য তাড়াতাড়ি তৈরি হতে হবে গু। আসছি বাবা। আমি উঠে রিয়াকে তৈরি করে দিলাম। রাহুলও তৈরি হয়ে নাশতা খেতে বসল। মা, আজকে আমি নিজেই কলেজে যাব। ঠিক আছে। কিন্তু সাবধানে যাবি। হ্যাঁ মা। চিন্তা করো না গে। রহিম অফিসের জন্য তৈরি হচ্ছিল। আমি তার জন্য টিফিন গুছিয়ে দিলাম। আজকে দেরি হয়ে আসব। একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে কি। ঠিক আছে। খেয়ে আসিও। সবাই বের হয়ে গেল। আমি একা ঘরের কাজ করতে লাগলাম। দুপুরে আমার এক বান্ধবী ফোন করল। মীরা, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন? আমিও ভালো। শোনো, আমার ছেলেটার সাথে যে সমস্যা হয়েছিল সেটা অনেক ভালো হয়ে গেছে গি। সত্যি? সেটা খুব ভালো খবর। তোমার পরামর্শ মেনেই ডাক্তার দেখিয়েছিলাম। খুব উপকার হয়েছে গি। আল্লাহর রহমত। আমিও খুশি গু। আমরা আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর ফোন রেখে দিলাম। বিকেলে রিয়া স্কুল থেকে ফিরল। মা, আজকে আমাদের টিচার তোমার সাথে কথা বলতে চান। কেন? কোনো সমস্যা? না মা। ভালো কথা। আমি পরীক্ষায় ভালো নম্বর পেয়েছি। সত্যি? কত পেয়েছিস? 90%। ওয়াও, খুব ভালো। কাল গিয়ে টিচারের সাথে কথা বলব। রিয়া খুব খুশি। আমিও খুব গর্বিত। সন্ধ্যায় রাহুল এল। মা, আমার কালচারাল প্রোগ্রাম এর রিহার্সাল ভালো হয়েছে কি? কি করবি তুই? একটা গান গাইব। কোন গান? রাহুল একটা সুন্দর গান শোনাল। খুব ভালো গলা তার। চমৎকার। তুই খুব ভালো গাইতে পারিস কে? তুমি শিখিয়েছিলে ছোটবেলায় গু। সত্যি, রাহুল ছোটবেলায় আমার সাথে গান করত। এখন সে এত ভালো গাইতে পারে। রাতে রহিম ফিরে এসে রিয়ার রেজাল্টের কথা শুনে খুব খুশি হল। আমাদের মেয়েটা খুব মেধাবী। হ্যাঁ, খুব ভালো পড়ে। আর রাহুলের কালচারাল প্রোগ্রাম, সেটাও ভালো চলছে গি। আমাদের পরিবারে এখন শুধু খুশির খবর। কোনো দুশ্চিন্তা নেই।
রাতের খাবার খেতে খেতে আমরা আগামী সপ্তাহের পরিকল্পনা করলাম। শনিবার আমাদের আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ আছে, রহিম বলল। কার বাড়িতে? তোমার ভাইয়ের বাড়িতে গু। ও হ্যাঁ, মনে ছিল না গি। সবাই যাব উ। হ্যাঁ, ওরা অনেক দিন পর ডেকেছে গি। এভাবেই আমাদের দিনগুলো কাটছে। প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটছে, কিন্তু সব ভালো জিনিস। আজকে আমি যখন এই পুরো গল্পটা মনে করছি, তখন মনে হচ্ছে জীবনে ভালো মন্দ দুই আছে, কিন্তু পরিবারের ভালোবাসা আর সহযোগিতা থাকলে সব কিছু কাটিয়ে ওঠা যায়। রাহুলের সেই অসুস্থতার দিনগুলো আমার কাছে একটা শিক্ষা। সেটা আমাকে বুঝিয়েছে যে পরিবারের প্রতিটি সদস্যের প্রতি কতটা যত্নশীল হতে হয়। এখন আমি নিয়মিত সবার খোঁজখবর নিই। কেউ কোনো সমস্যায় পড়লে সাথে সাথে সাহায্য করি। আমার মনে হয় এটাই পারিবারিক জীবনের মূল কথা। একে অপরের প্রতি যত্নশীল থাকা, ভালোবাসা দেওয়া, সমস্যার সময় পাশে থাকা। স্কুটি চালানো শেখার সেই দিনটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। সেদিন থেকেই আমি বুঝেছি যে জীবনে যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু সাহস আর ধৈর্য রাখলে সব কিছুর সমাধান হয়। আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমার এই সুন্দর পরিবার, এই শান্তিপূর্ণ জীবনের জন্য। কাল আবার নতুন একটা দিন শুরু হবে, নতুন কিছু অভিজ্ঞতা হবে, কিন্তু আমি জানি আমার পরিবার আমার সাথে আছে। এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। এই গল্পটা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন এটা একটা সাধারণ গল্প, কিন্তু আমার কাছে এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। কারণ এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে পরিবারের গুরুত্ব কতটা। একটা ছোট সমস্যা কিভাবে পুরো পরিবারকে প্রভাবিত করতে পারে। আমি আশা করি যারা এই গল্প শুনছেন তারাও তাদের পরিবারের প্রতি আরও যত্নশীল হবেন। কোনো সমস্যা দেখলে এড়িয়ে না গিয়ে সমাধানের চেষ্টা করবেন। পরিবার হলো আমাদের জীবনের ভিত্তি। এই ভিত্তি মজবুত রাখতে হলে সবাইকে একসাথে চেষ্টা করতে হয়। আমার এই অভিজ্ঞতার পরে আরও অনেক কিছু ঘটেছে, সেগুলোও বলি। রাহুলের সুস্থ হওয়ার কয়েক মাস পর আমাদের পরিবারে আরেকটা বড় ঘটনা ঘটল। আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে আমাদের কাছে থাকতে এলেন। মা বাবা এসেছেন, রহিম আমাকে বলল। হ্যাঁ, দেখেছি। অনেকদিন পর এসেছেন গু। রহিমের বাবা মা বয়স্ক, তাদের দেখাশোনার দরকার। কিন্তু আমাদের ছোট বাড়িতে এত মানুষ থাকা কঠিন। আমরা কিভাবে ব্যবস্থা করব? আমি চিন্তিত হলাম। চিন্তা করো না, আমরা ম্যানেজ করব গো। রাহুল আর রিয়া তাদের দাদা দাদির সাথে খুব খুশি। বিশেষ করে রিয়া। দাদি, আপনি কত সুন্দর গল্প বলেন, রিয়া বলল। আরও গল্প শুনবি? আয় আমার কাছে বস। দাদি দাদুর আশায় বাড়িতে একটা নতুন আমেজ এসেছে, কিন্তু কাজের চাপ বেড়ে গেছে। আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। সবার খাবার তৈরি করা, ঘরবাড়ি পরিষ্কার রাখা, দাদা দাদুর ওষুধপত্রের খোঁজ রাখা। কয়েকদিন পর আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম। মীরা, তুমি খুব কাজ করছ, একটু বিশ্রাম নাও, রহিম বলল। কাজ তো করতেই হবে, সবাইকে দেখতে হবে গি। আমি তোমাকে সাহায্য করি। রহিম সত্যিই সাহায্য করতে শুরু করল। অফিসের পর এসে ঘরের কাজে হাত লাগায়। রাহুলও এগিয়ে এল। মা, আমি রান্নাঘরের কাজ করে দিচ্ছি গু। তুই পারবি? হ্যাঁ, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ গু। সত্যিই রাহুল রান্নাঘরের অনেক কাজ করতে পারে। বাসন মাজা, সবজি কাটা, এমনকি সাধারণ রান্নাও করতে পারে। রিয়াও তার মতো করে সাহায্য করে। দাদি দাদুর সাথে সময় কাটায়, তাদের ওষুধ খাওয়ানো, পানি দেওয়া, এইসব। এভাবে আমাদের পরিবার আরও বড় হল। কিন্তু সবাই মিলে কাজ করার কারণে কোনো সমস্যা হল না। একদিন দাদুর তবিয়ত খারাপ হল। রাতের দিকে তার শ্বাসকষ্ট শুরু হল। রহিম, দাদুর অবস্থা ভালো না। আমি চিন্তিত হয়ে বললাম, হাসপাতালে নিয়ে যেতে হবে গু। আমরা তাড়াতাড়ি দাদুকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তার হার্টের সমস্যা। বয়সের কারণে এটা হচ্ছে। নিয়মিত ওষুধ খেতে হবে গু। 3 দিন হাসপাতালে থাকার পর দাদু বাড়ি ফিরলেন, কিন্তু তার আরও বেশি যত্নের প্রয়োজন। আমি দাদুর পাশে থাকব, রাহুল বলল। তুই পারবি? হ্যাঁ মা, আমি দাদুকে খুব ভালোবাসি। রাহুল সত্যিই দাদুর খুব যত্ন নিল। রাতে তার পাশে থাকত, ওষুধ মনে করিয়ে দিত, খাবার খাওয়াত। আমার নাতি খুব ভালো, দাদু বলতেন। দাদু, আপনি ভালো হয়ে যান।
আমরা সবাই আপনার জন্য দোয়া করি গি। আস্তে আস্তে দাদুর অবস্থা ভালো হল। কিন্তু আমাদের সবার মধ্যে একটা বোঝাপড়া তৈরি হল যে পরিবারে যে কেউ অসুস্থ হলে সবাই মিলে দেখতে হয়। কয়েক মাস পর আমার নিজেরই একটা সমস্যা হল। হঠাৎ করে আমার চোখে কম দেখতে শুরু করল। কি হয়েছে আমার চোখের? আমি ভয় পেয়ে গেলাম। রহিম আমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন আমার চশমা লাগবে। বয়সের সাথে সাথে এটা হয়। চিন্তার কিছু নেই গি। চশমা পরার পর আমি আবার ভালোভাবে দেখতে পেলাম। কিন্তু প্রথম প্রথম অস্বস্তি লাগত। মা, চশমায় তুমি আরও সুন্দর দেখাচ্ছ, খুড়িয়া বলল। সত্যি? হ্যাঁ, একদম টিচারদের মতো দেখাচ্ছ গু। রাহুলও বলল, মা, চশমা তোমাকে আরও স্মার্ট দেখাচ্ছে গি। তাদের এই কথায় আমার ভালো লাগল। আস্তে আস্তে চশমায় অভ্যস্ত হয়ে গেলাম। এরপর রিয়ার একটা বড় সাফল্য এল। সে তার ক্লাসে প্রথম হল। মা, আমি ফার্স্ট হয়েছি, রিয়া খুশি হয়ে দৌড়ে এসে বলল। সত্যি? কোথায় তোর রিপোর্ট কার্ড? রিয়া রিপোর্ট কার্ড দেখাল। সত্যিই সব বিষয়া পেয়েছে। আমার মেয়ে, আমি তাকে জড়িয়ে ধরলাম। সন্ধ্যায় রহিম এসে খবরটা শুনে খুব খুশি হল। আমাদের রিয়া টপ হয়েছে। এটা সেলিব্রেট করতে হয়। কিভাবে সেলিব্রেট করব? কাল সবাই মিলে একটা ভালো জায়গায় যাব। পরের দিন আমরা সবাই মিলে একটা অ্যামিউজমেন্ট পার্ক-এ গেলাম। রিয়া খুব খুশি। মা, এই জায়গাটা অসাধারণ, রিয়া বলল। রাহুলও এনজয় করছিল। মা, চল আমরা সবাই মিলে রাইড নিই গু। আমি পারব না বাবা। আমার তো ভয় লাগে গু। কিছু হবে না। আমরা সবাই আছি। আমরা সবাই মিলে কয়েকটা রাইড নিলাম। প্রথমে ভয় লাগলেও পরে ভালো লাগল। দাদা দাদু আমাদের সাথে এসেছিলেন। তারা বেঞ্চে বসে আমাদের দেখছিলেন। তোমাদের পরিবার খুব সুন্দর, কয়েকজন অচেনা লোক আমাদের দাদুকে বলল। হ্যাঁ, আল্লাহর রহমত, কি দাদু জবাব দিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে আমরা সবাই ক্লান্ত ছিলাম। কিন্তু মন ভরে গিয়েছিল। আজকে খুব ভালো দিন কেটেছে আমি বললাম। আমাদের এরকম আরও দিন কাটানো উচিত, কি রহিম বলল। কয়েক সপ্তাহ পর রাহুলের কলেজে সেই কালচারাল প্রোগ্রাম হল। আমরা সবাই গেলাম দেখতে। রাহুল মঞ্চে গান গাইল। খুব সুন্দর গাইল। সবাই ক্ল্যাপ করল। আমার ছেলে, আমি গর্বিত বোধ করলাম। প্রোগ্রাম শেষে রাহুলের শিক্ষকরা আমাদের কাছে এসে বললেন, আপনার ছেলে খুব ট্যালেন্টেড। ধন্যবাদ গো, আমি খুশি হলাম। আমরা তাকে মিউজিকের কম্পিটিশন-এ পাঠাতে চাই। সত্যি? সেটা তো খুব ভালো। রাহুল জেলা পর্যায়ের একটা মিউজিক কম্পিটিশন-এ অংশ নিল। সেখানেও সেকেন্ড পুরস্কার পেল। রাহুল সেকেন্ড হয়েছে, আমি সবাইকে খবর দিলাম। আমাদের বাড়িতে খুশির আমেজ। রিয়া পড়াশোনায় ভালো, রাহুল মিউজিক-এ ভালো। আমাদের দুই সন্তানই খুব ভালো, রহিম বলল। আল্লাহর রহমত, আমি বললাম। এই সময় আমার এক বোন অসুস্থ হয়ে পড়ল। তাকে দেখতে যেতে হল। তুমি যাও। আমি বাড়ির দেখাশোনা করব, রহিম বলল। আমি আমার বোনের বাড়ি গেলাম। তার ক্যান্সার হয়েছে। খুব খারাপ অবস্থা। আপা, আমি ভয় পাচ্ছি, বোন কাঁদতে কাঁদতে বলল। কিছু হবে না। চিকিৎসা করালে ভালো হয়ে যাবে গু। আমি এক সপ্তাহ তার পাশে থাকলাম। তার যত্ন নিলাম। ওষুধপত্র খাওয়ালাম। তোমার কারণে আমি অনেক ভালো বোধ করছি, বোন বলল। আমি তো তোর বোন। তোর পাশে থাকব না তো কে থাকবে? আমার বোনের অবস্থা কিছুটা ভালো হলে আমি বাড়ি ফিরে এলাম। কেমন তোমার বোন? রহিম জিজ্ঞেস করল। একটু ভালো। কিন্তু চিকিৎসা চলতে থাকবে গি। বাড়ি ফিরে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছিল। মা, আপনাকে খুব মিস করেছি, রিয়া বলল। আমিও তোদের মিস করেছি গি। রাহুল বলল, মা, তুমি না থাকলে বাড়িটা খালি খালি লাগে গু। আমি তো আছি। চলে যাইনি গু। এই ঘটনার পর আমি বুঝলাম যে পরিবারের প্রতিটি মানুষ কত গুরুত্বপূর্ণ। একজন না থাকলে সবার মন খারাপ হয়ে যায়। পরের মাসে আমাদের বিয়ের অ্যানিভার্সারি। 18 বছর হয়ে গেল। কি করব অ্যানিভার্সারিতে? আমি রহিমকে জিজ্ঞেস করলাম। কিছু বিশেষ করি। বাচ্চাদের সাথে কোথাও যাই। আমরা ঠিক করলাম কক্সবাজার যাব। পুরো পরিবার মিলে। সত্যিই সমুদ্র দেখতে যাব, রিয়া এক্সাইটেড। হ্যাঁ। 3 দিনের জন্য।
দাদা দাদুও যেতে চাইলেন। আমরাও যাব। অনেকদিন কোথাও যাইনি গিয়ে। আমরা সবাই মিলে কক্সবাজার গেলাম। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে অপূর্ব লাগল। মা, সমুদ্র এত বড়, রিয়া অ্যামেজড। হ্যাঁ বাবা, আল্লাহর সৃষ্টি গু। রাহুল সমুদ্রের পানিতে পা ভিজিয়ে খেলছিল। রিয়াও তার সাথে যোগ দিল। আমি আর রহিম বেঞ্চে বসে তাদের দেখছিলাম। 18 বছর কেটে গেল গু, রহিম বলল। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কেটে গেছে গু। এই 18 বছরে অনেক কিছু ঘটেছে গি। ভালো মন্দ দুই কি। কিন্তু আমরা সবাই মিলে সব কিছু সামলে নিয়েছি গু। এটাই পারিবারিক জীবন গু। সন্ধ্যায় আমরা সবাই মিলে সমুদ্রের ধারে বসে থাকলাম। সূর্যাস্ত দেখলাম। এত সুন্দর, দাদি বললেন। আমাদের এই মুহূর্তটা খুব প্রেশাস, আমি ভাবলাম। 3 দিন পর বাড়ি ফিরে এলাম। এই ট্রিপটা আমাদের সবার জন্য মেমোরেবল হয়ে রইল। এরপর রাহুলের ফাইনাল এক্সাম শুরু হল। সে খুব ভালো প্রিপারেশন নিল। মা, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিতে চাই, কি রাহুল বলল। তুই যা চাস তাই করিস। আমরা সাপোর্ট করব গো। রাহুল সত্যি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেল। খুব ভালো একটা ইউনিভার্সিটিতে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি গর্বিত। কিন্তু একটা সমস্যা হল। ওই ইউনিভার্সিটিটা অন্য শহরে। রাহুলকে হস্টেলে থাকতে হবে। মা, আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না, ঘি রাহুল কাঁদল। বাবা, পড়াশোনা করতে হবে। আমরা আছি তো কিন্তু তোমাদের কথা মনে হবে গি। আমাদেরও তোর কথা মনে হবে। কিন্তু এটাই জীবন গু। রাহুলের বিদায়ের দিন আমরা সবাই কেঁদে ফেললাম। মা, আমি মাসে একবার বাড়ি আসব, খু রাহুল বলল। ঠিক আছে। ভালো থাকিস রাহুল চলে যাওয়ার পর বাড়িটা খালি খালি লাগত। তার রুমে গেলে চোখে পানি আসত। রাহুলের অনেক মিস হচ্ছে, রিয়া বলল। আমারও আমি বললাম। কিন্তু রাহুল নিয়মিত ফোন করত। তার পড়াশোনার খবর জানাত। মা, আমি ভালো আছি। তোমরা কেমন? আমরাও ভালো। তুই ভালো থাকিস গু। এভাবে কয়েক মাস কেটে গেল। রাহুল মাঝে মাঝে বাড়ি আসত। একদিন রিয়া বলল, মা, আমিও বড় হয়ে গেলে কি রাহুল ভাইয়ার মতো চলে যাব? তুইও পড়াশোনা করতে হবে গি। কিন্তু আমি তোমাদের ছাড়তে চাই না গি। এটাই তো জীবনের নিয়ম বাবা। বাচ্চারা বড় হয়ে নিজেদের জীবন গড়ে গু। সময় যেতে যেতে আমরা এই পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে গেলাম। রাহুলের ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট হচ্ছিল। আমরা খুশি। একবার সে বলল, মা, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে গি। কি বললি? তার নাম সারা। খুব ভালো মেয়ে গি। তুই নিশ্চিত? হ্যাঁ মা। আমি তাকে ভালোবাসি আমি রহিমকে বললাম। সে বলল, ছেলে বড় হয়ে গেছে। তার পছন্দ কিছুদিন পর রাহুল সারাকে নিয়ে বাড়িতে এল। এই আমার মা, রাহুল সারাকে আমার সাথে পরিচয় করিয়ে দিল। সারা খুব ভদ্র মেয়ে। ভালো পরিবারের। আন্টি, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, কি সারা বলল। তুমি ভালো থাকো বাবাগু। আমার মনে হলো সারা রাহুলের জন্য ভালো হবে। কয়েকদিন পর রাহুল বলল, মা, আমি সারাকে বিয়ে করতে চাই এত তাড়াতাড়ি? না, গ্র্যাজুয়েশনের পর। আরও 2 বছর পর গু। আমরা রাজি হলাম। রাহুলের খুশি দেখে আমাদেরও ভালো লাগল। 2 বছর পর রাহুল গ্র্যাজুয়েট করল। এরপর তার আর সারার বিয়ে হল। বিয়ের দিন আমি অনেক কেঁদেছিলাম। কেন কাঁদছ? রহিম জিজ্ঞেস করল। আমার ছেলে আজকে পর হয়ে গেল এটাই তো স্বাভাবিক। বিয়ের পর রাহুল আর সারা আলাদা বাড়িতে থাকতে শুরু করল। মা, আমি কাছেই থাকব। রোজ দেখা করব, খু রাহুল বলল। সত্যিই রাহুল প্রায় আসত। সারাও আসত। কয়েক মাস পর সারা প্রেগন্যান্ট হল। আন্টি, আমি মা হতে যাচ্ছি, সারা খুশি হয়ে বলল। সত্যি? আমি দাদি হব। এই খবরে আমাদের সবার আনন্দের সীমা ছিল না। আমি নানি হব, রিয়া এক্সাইটেড। 9 মাস পর রাহুলের একটা ছেলে হল। খুব কিউট বাচ্চা। দাদি, আপনার নাতি রাহুল আমার কোলে বাচ্চাটাকে দিল। বাচ্চাটাকে কোলে নিয়ে আমার চোখে পানি এসে গেল। এত সুন্দর। এর নাম কি রাখবে? আমি জিজ্ঞেস করলাম। আপনি রাখুন, কে সারা বলল। আয়ান। নাম হবে আয়ান গু। খুব সুন্দর নাম, রহিম বলল।
আয়ান আমাদের বাড়িতে নতুন আনন্দ নিয়ে এল। প্রায় এসে থাকত। দাদি, আয়ান যখন কথা বলতে শিখল প্রথমেই আমাকে ডাকত। আমার সোনা, আমি তাকে কোলে নিতাম। আয়ানের কারণে আমাদের পরিবার আরও বড় হল। এখন আমি দাদি। কিছুদিন পর দুঃখের একটা খবর এল। আমার বোন আর নেই। ক্যান্সার এর সাথে লড়াই করতে করতে হার মেনে নিয়েছে। আপা, আমি কেঁদে ফেললাম। আমার বোনের মৃত্যু আমাকে খুব কষ্ট দিল। কিন্তু পরিবারের সবাই আমার পাশে ছিল। মা, কাঁদো না। আপা ভালো জায়গা চলে গেছেন ও রাহুল আমাকে সান্ত্বনা দিল। জীবনে ভালো মন্দ দুটোই আছে। এটা মেনে নিতে হয়। রিয়াও এখন বড় হয়ে গেছে। তার হায়ার সেকেন্ডারি পরীক্ষা। মা, আমি ডক্টর হতে চাই, রিয়া বলল। খুব ভালো। তুই যা চাস তাই হও। রিয়া খুব ভালো রেজাল্ট করল। মেডিকেল কলেজে চান্স পেল। আমার মেয়ে ডক্টর হবে, আমি গর্বিত। এখন রিয়াও অন্য শহরে পড়তে যাবে। মা, আমিও রাহুল ভাইয়ার মতো চলে যেতে হবে। রিয়া দুঃখিত। পড়াশোনা শেষ করে আস। আমরা অপেক্ষা করব। রিয়া চলে যাওয়ার পর বাড়িতে শুধু আমি, রহিম আর দাদা দাদু। এখন বাড়িটা খুব নীরব। আমি বললাম, বাচ্চারা বড় হয়ে গেছে। এটাই তো স্বাভাবিক, রহিম বলল। কিন্তু রাহুল আর রিয়া নিয়মিত ফোন করত। আয়ানও প্রায় আসত। কয়েক মাস পর দাদুর আবার শরীর খারাপ হল। এবার আর সুস্থ হলেন না। দাদু চলে যাওয়ার পর দাদি খুব একা হয়ে পড়লেন। আমার সাথী চলে গেল দাদি কাঁদতেন। দাদি, আমরা তো আছি আমি তাকে সান্ত্বনা দিতাম। কিন্তু দাদির মন ভেঙে গিয়েছিল। আস্তে আস্তে তিনিও দুর্বল হয়ে পড়লেন। রাহুল আর রিয়া দাদুর জানাজায় এসেছিল। সবাই কেঁদেছিল। দাদু আমাদের ছেড়ে চলে গেলেন আয়ান কান্নায় ভেঙে পড়েছিল। দাদু ভালো জায়গায় গেছেন বাবা, আমি তাকে বুঝিয়েছিলাম। দাদুর মৃত্যুর পর আমাদের বাড়ির পরিবেশ বদলে গেল। একটা শূন্যতা তৈরি হল। কিন্তু জীবন তো চলমান। আমাদের এগিয়ে যেতে হয়। রিয়া তার মেডিকেল স্টাডিজে খুব ভালো করছিল। তার আরও 3 বছর বাকি। মা, আমার একজন ক্লাসমেট আছে। নাম তানভীর। একদিন রিয়া ফোনে বলল। কি হয়েছে? সে আমাকে প্রপোজ করেছে। তুই কি বলেছিস? আমি এখনো কিছু বলিনি। তোমার সাথে কথা বলে বলবো। তানভীর কেমন ছেলে? খুব ভালো। ডাক্তার হতে চায়। ভালো পরিবারের। আমি রহিমকে বললাম। সে বলল, রিয়া যদি খুশি থাকে তাহলে আমাদের আপত্তি নেই। পরের বার রিয়া বাড়িতে এলে তানভীরকেও নিয়ে এল। তানভীর সত্যিই ভালো ছেলে। ভদ্র, শিক্ষিত। আন্টি, আমি রিয়াকে খুব ভালোবাসি। তানভীর বলল। তুমি রিয়ার সাথে ভালো ব্যবহার করবে তো? অবশ্যই। রিয়া আমার কাছে সবচেয়ে দামি। আমাদের রিয়ার সাথে তানভীরের এঙ্গেজমেন্ট হয়ে গেল। তারা গ্র্যাজুয়েশন এর পর বিয়ে করবে। এদিকে রাহুলের চাকরি ভালো চলছে। সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করে। মা, আমার প্রমোশন হয়েছে। একদিন রাহুল খুশি হয়ে বলল। সত্যি? খুব ভালো খবর। এখন আমার স্যালারি অনেক বেড়ে গেছে। রাহুল আর সারা একটা বড় ফ্ল্যাট কিনেছে। আয়ানের জন্য আলাদা রুম। দাদি, আমাদের নতুন বাড়ি দেখবেন? আয়ান আমাকে নিয়ে গেল। সত্যিই খুব সুন্দর ফ্ল্যাট। রাহুল ভালো করছে। মা, আপনি আমাদের সাথে থাকুন, সারা বলল। না বাবা, আমি আমার বাড়িতেই ভালো আছি। আসলে আমি আমার পুরনো বাড়িটাকে ছাড়তে পারি না। এখানে অনেক স্মৃতি। দাদিও আমার সাথেই থাকতে চান। এই বাড়িতেই আমার শেষ নিঃশ্বাস নিতে চাই। কিছুদিন পর দাদিরও শরীর খারাপ হল। বয়স হয়েছে। আমিও আমার স্বামীর কাছে যেতে চাই। দাদি বললেন। আমি তার খুব যত্ন নিলাম। কিন্তু কয়েক মাস পর দাদিও চলে গেলেন। দাদু চলে যাওয়ার পর বাড়িতে শুধু আমি আর রহিম। এখন আমরা দুজনেই বুড়ো হয়ে গেছি। আমি বললাম। হ্যাঁ, কিন্তু আমাদের বাচ্চারা ভালো আছে। এটাই খুশির কথা। রিয়া তার ফাইনাল ইয়ার এ। আর কয়েক মাস পর ডাক্তার হবে। মা, আমি ইন্টার্নশিপ শুরু করব। রিয়া বলল। কোথায়? ঢাকার একটা বড় হাসপাতালে। খুব ভালো। তুই ভালো ডাক্তার হবি। রিয়ার ইন্টার্নশিপ শেষ হওয়ার পর তার সাথে তানভীরের বিয়ে হল। রিয়ার বিয়েতেও আমি অনেক কেঁদেছিলাম। এবার আমার মেয়েও পর হয়ে গেল। কিন্তু খুশি হও।
রিয়া ভালো জায়গায় যাচ্ছে, রহিম বলল। তানবীর সত্যিই রিয়ার যত্ন নেয়া। তারা একসাথে একটা ক্লিনিক খুল। আমরা দুজন মিলে মানুষের সেবা করব, রিয়া বলল। এখন আমার 2 সন্তানই সেটলড। রাহুল ইঞ্জিনিয়ার, রিয়া ডক্টর। আয়ানও বড় হয়ে গেছে। এখন সে ক্লাস 5-এ পড়ে। দাদি, আমি বড় হয়ে সায়েন্টিস্ট হব, আয়ান বলে। হবি বাবা, তুই যা চাস তাই হবি গু। আয়ান খুব ইন্টেলিজেন্ট, পড়াশোনায় খুব ভালো। কয়েক মাস পর রিয়ারও একটা সুখবর এল। মা, আমি মা হতে যাচ্ছি, রিয়া খুশি হয়ে বলল। সত্যি? আমি আবার দাদি হব। আপনি আমার কাছে এসে থাকুন গি। ঠিক আছে বাবা, তোর সময় আমি আসব গু। 9 মাস পর রিয়ার একটা মেয়ে হল। খুব সুন্দর বাচ্চা। দাদি, আপনার নাতনি রিয়া আমার কোলে বাচ্চাটাকে দিল। কত সুন্দর! রিয়ার ছোটবেলার মতো দেখতে গু। নাম কি রাখব? আরিয়া। নাম হবে আরিয়া গু। আরিয়ার জন্মের পর আমাদের পরিবারে আবার নতুন আনন্দ। এখন আমার 2 নাতি-নাতনি, আয়ান আর আরিয়া। দাদি, আরিয়া কত ছোট, আয়ান তার বোনকে দেখে বলে। তুইও এরকম ছোট ছিলি গু। আয়ান আরিয়ার খুব যত্ন নেয়। দারুণ দাদা। আরিয়া যখন হাঁটতে শিখল তখন আমার আনন্দের সীমা নেই। দাদি, আরিয়াও আমাকে দাদি বলে ডাকে। আমার সোনামণি। এখন আমার বয়স 50 পেরিয়ে গেছে। চুলে পাক ধরেছে। আমরা বুড়ো হয়ে গেছি, আমি রহিমকে বলি। কিন্তু আমাদের পরিবার বেড়েছে। এখন আমাদের 2 নাতি-নাতনি গি। হ্যাঁ, আল্লাহর রহমত। প্রতি সপ্তাহান্তে রাহুল আর রিয়া তাদের বাচ্চাদের নিয়ে আমাদের বাড়ি আসে। মা, আমরা সবাই একসাথে রাহুল বলে। এটাই আমার সবচেয়ে খুশির মুহূর্ত। বাড়িতে যখন সবাই থাকে তখন অনেক আনন্দ। বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। আয়ান আরিয়াকে সাবধানে খেলা ঘুরিয়া বলে। আমি যত্ন নিচ্ছি মামি। আয়ান সত্যি আরিয়ার যত্ন নেয়া। খুব ভালো দাদা। মাঝে মাঝে আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাই। চল এবার সিলেট যাই, রহিম প্রস্তাব করল। ভালো। অনেকদিন কোথাও যাইনি গিয়ে। আমরা সবাই মিলে সিলেট গেলাম। জাফলং, রাতারগুল সব জায়গা ঘুরলাম। দাদি, এই জায়গাটা কত সুন্দর, আয়ান এক্সাইটেড। হ্যাঁ বাবা, আল্লাহর সৃষ্টি গু। আরিয়াও খুব এনজয় করছিল। তার প্রথম বেড়ানো। আরিয়া, এই পাহাড় দেখো, আমি তাকে দেখাই। দাদি, পাহাড়? আরিয়া তার ব্রোকেন ভাষায় বলে। এই ট্রিপে আমাদের অনেক ছবি তুললাম। পারিবারিক ছবি। এই ছবিগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে, কি সারা বলল। হ্যাঁ, পরে দেখলে এই দিনগুলোর কথা মনে হবে গি। বাড়ি ফিরে আসার পর আমি এই ছবিগুলো একটা অ্যালবামে রাখলাম। মা, আপনি এত ছবি রাখেন কেন? রিয়া জিজ্ঞেস করল। এগুলো আমাদের পরিবারের ইতিহাস। একদিন তোদের বাচ্চারা দেখবে গু। সময় যেতে যেতে আয়ান হাই স্কুলে উঠল। আরিয়াও স্কুলে যাওয়া শুরু করল। দাদি, আমি আজ স্কুলে যাব, আরিয়া এক্সাইটেড। খুব ভালো। ভালো মেয়ে হয়ে পড়াশোনা করিস কি। আরিয়ার প্রথম স্কুলের দিনে আমিও গেলাম। খুব গর্ব লাগল। আমার নাতনি স্কুলে যাচ্ছে গি। আয়ানও এখন টিনেজে প্রবেশ করেছে। তার আচরণ বদলে যাচ্ছে। দাদি, আমি এখন বড় হয়ে গেছি, আয়ান বলে। হ্যাঁ বাবা, তুই বড় হয়ে গেছিস গু। কিন্তু আমার কাছে ও এখনও সেই ছোট আয়ান। একদিন রাহুল একটা বড় খবর দিল। মা, আমার কোম্পানি আমাকে আমেরিকাতে পাঠাতে চায় গু। আমেরিকাতে? কতদিনের জন্য? 2 বছর। ট্রেনিংয়ের জন্য। এই খবরে আমি চিন্তিত হলাম। তুই এত দূরে যাবি? মা, এটা আমার ক্যারিয়ার এর জন্য ভালো। পরে ফিরে এসে আরও ভালো চাকরি পাব গু। রহিম বলল, রাহুলের ভবিষ্যতের জন্য এটা ভালো। আমি মন খারাপ করে রাজি হলাম। রাহুল, সারা আর আয়ান আমেরিকা চলে গেল। আমার খুব খালি লাগল। আমার ছেলে এত দূরে চলে গেল। ভিডিও কলে তো কথা হয়, রহিম সান্ত্বনা দিল। সত্যি রাহুল নিয়মিত ভিডিও কল করত। মা, আমি ভালো আছি। তোমরা কেমন? রাহুল বলত। আমরাও ভালো। তুই ভালো থাক। আয়ানও ভিডিও কলে কথা বলত। দাদি, আমেরিকাতে অনেক বড় বড় বিল্ডিং আছে কি? দেখছি বাবা। তুই ভালো থাক। 2 বছর পর রাহুল ফিরে এল।
আমার আনন্দের সীমা নেই। আমার ছেলে ফিরে এসেছে। আয়ানও অনেক বড় হয়ে গেছে। এখন সে কলেজে যায়। দাদি, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ব। আয়ান বলল। খুব ভালো। তুই যা চাস তাই পড়িস। আরিয়াও এখন টিনেজ-এ। খুব সুন্দর হয়েছে। দাদি, আমি ড্যান্সিং শিখতে চাই। আরিয়া বলল। শেখো বাবা। তোর যা ভালো লাগে। এভাবে আমার নাতিনাতনীরা বড় হচ্ছে। নিজেদের পথ খুঁজে নিচ্ছে। আমার বয়স এখন 60 পেরিয়ে গেছে। রহিমও রিটায়ার্ড হয়েছে। এখন আমরা দুজনেই ঘরে বসে আছি। আমি বলি। কিন্তু একা তো নেই। বাচ্চারা আছে, নাতিনাতনী আছে। হ্যাঁ, আমাদের পরিবার এখন অনেক বড়। সবাই মিলে খুব খুশিতে আছি। মাঝে মাঝে ভাবি সেই স্কুটি শেখানোর দিনের কথা। যেদিন রাহুলের অদ্ভুত আচরণ দেখে আমি চিন্তিত হয়েছিলাম। এখন রাহুল একজন সাকসেসফুল ইঞ্জিনিয়ার। আমেরিকা থেকে ফিরে এসে আরও ভালো পজিশনে কাজ করছে। মা, আমার সেই অসুস্থতার কথা মাঝে মাঝে মনে পড়ে। রাহুল একদিন বলল। সেসব ভুলে যা বাবা। তুই এখন ভালো আছিস। আপনার যত্নের কারণেই আমি ভালো হয়েছি। মায়ের কর্তব্য। রিয়াও এখন একজন সাকসেসফুল ডক্টর। তার ক্লিনিকে অনেক রোগী আসে। মা, আজকে আমি একটা কঠিন অপারেশন করেছি। সফল হয়েছে। রিয়া গর্বের সাথে বলল। আমার মেয়ে। তুই মানুষের সেবা করছিস। আপনার দোয়া আছে বলেই। আজকে যখন আমি পেছনে ফিরে তাকাই তখন মনে হয় আমার জীবনটা পূর্ণ হয়েছে। আমার 2 সন্তান ভালো প্রতিষ্ঠিত। তাদের পরিবার সুখী। নাতিনাতনীরা ভালো পথে এগিয়ে যাচ্ছে। আল্লাহর অশেষ রহমত। আমি মনে মনে বলি। স্কুটি শেখানোর সেই দিনটা থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক কিছু ঘটেছে। কিন্তু সব কিছু শেষ পর্যন্ত ভালো হয়েছে। পরিবারের প্রতিটি সদস্যের প্রতি যত্নশীল থাকা, ভালোবাসা দেওয়া, সমস্যার সময় পাশে থাকা, এগুলোই আমাকে শিখিয়েছে যে পারিবারিক জীবনের মূল কথা কী। এখন আমি একজন গর্বিত মা, গর্বিত দাদি। আমার পরিবার আমার গর্ব। আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমার এই সুন্দর পরিবার, এই শান্তিপূর্ণ জীবনের জন্য। আগামীকাল আবার নতুন একটা দিন। নতুন কোনো খুশির খবর হয়তো অপেক্ষা করছে। হয়তো আয়ান বলবে সে কোনো কম্পিটিশনে জিতেছে। অথবা আরিয়া বলবে সে কোনো পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। অথবা রাহুল বলবে তার আবার প্রমোশন হয়েছে। অথবা রিয়া বলবে সে কোনো কঠিন রোগীকে সুস্থ করেছে। যাই হোক না কেন, আমি জানি আমার পরিবার আমার সাথে আছে। এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। এই গল্পটা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন এটা একটা সাধারণ পারিবারিক গল্প। কিন্তু আমার কাছে এটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা। কারণ এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে ভালো মন্দ দুই থাকে। কিন্তু পরিবারের ভালোবাসা আর সহযোগিতা থাকলে সব কিছুই সহ্য করা যায়। আমি আশা করি যারা এই গল্প শুনছেন তারাও তাদের পরিবারের প্রতি আরও যত্নশীল হবেন। কোনো সমস্যা দেখলে এড়িয়ে না গিয়ে সমাধানের চেষ্টা করবেন। পরিবার হলো আমাদের জীবনের মূল ভিত্তি। এই ভিত্তি মজবুত রাখতে হলে সবাইকে একসাথে চেষ্টা করতে হয়। সবশেষে একটা কথা বলতে চাই। জীবনে যত সমস্যাই আসুক, পরিবারের মানুষগুলো যদি একে অপরের পাশে থাকে তাহলে কোনো কিছুই বড় নয়। আমার পরিবারের প্রতিটি মানুষ আমার কাছে অমূল্য। তাদের নিয়েই আমার জীবন, তাদের নিয়েই আমার সুখ। আপনাদের সবার জীবনও সুখে শান্তিতে কাটুক। পরিবারের সাথে সময় কাটান, একে অপরের প্রতি যত্নশীল থাকুন। এই দোয়া রইল সবার জন্য। আমার গল্প আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য ধরে শোনার জন্য। আজ সকালে দেখি আমার আর ছেলের একসাথে রান্না করার ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে এবং টাইটেল দেওয়া আছে, দেখুন এই ছেলে কত রোমান্টিক। আমি চমকে উঠে ছেলেকে ডেকে বললাম, কে এই ভিডিও আপলোড করেছে? সে হেসে বলল, আমি। আমাদের প্রেমের গল্প সবাইকে জানাতে হবে তো। ভিডিওতে দেখলাম আমরা দুজন একসাথে রান্না করছি আর সে মাঝে মাঝে আমার কোমরে হাত রাখছে। কমেন্ট সেকশনে হাজার হাজার কমেন্ট। কেউ লিখেছে কত মিষ্টি কাপল, কেউ লিখেছে এদের বিয়ে কবে। আমার মাথা ঘুরতে লাগল। সে আমার পাশে বসে কমেন্ট পড়তে লাগল। দেখো মা, সবাই আমাদের জুটি পছন্দ করেছে। আমি বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? এগুলো কি করছিস? সে হাসতে হাসতে বলল, মা তুমি বুঝবে না। আমাদের মধ্যে যা আছে সেটা খুবই স্পেশাল। আমি আরও ভয় পেয়ে গেলাম। তারপর সে আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কাঁপতে কাঁপতে বললাম,
তোর বাবাকে ডেকে আনি। সে তখন আমার হাত ধরে বলল, না মা, বাবাকে এখন ডাকার দরকার নেই। আমাদের মধ্যে যা কথা সেটা আমরা দুজনেই সারি। আমি আরও ভয় পেয়ে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম করিম খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর সীমা। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। সীমা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার গল্পটা শুরু হলো যেদিন থেকে রাহুল আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করল। সেদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পেছনে দাঁড়াল। আমি বুঝতে পারলাম না সে কেন এত কাছে এসে দাঁড়িয়েছে। তারপর সে ধীরে ধীরে আমার কাঁধে হাত রাখল। আমি চমকে উঠে পেছনে তাকালাম। সে মিষ্টি হেসে বলল, মা, তুমি অনেক সুন্দর লাগছ আজ। আমি একটু অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, সত্যি মা, তুমি দেখতে অনেক সুন্দর। আমি ভাবলাম হয়তো ছেলেটা শুধু মায়ের প্রশংসা করছে। কিন্তু পরের দিন থেকে রাহুলের আচরণ আরও অদ্ভুত হতে লাগল। সে আমার সাথে বেশি সময় কাটাতে চাইত। আমি যখন সিনেমা দেখতাম সে এসে আমার পাশে বসত। আমি যখন বাজার করতে যেতাম সে বলত, মা, আমিও যাব। প্রথমে আমি ভাবলাম ছেলেটা হয়তো বেশি মায়ের সাথে থাকতে চায়। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে তার আচরণ একটু বেশিই আজব। একদিন সে আমাকে বলল, মা, আমরা দুজন একসাথে রান্না করি না কেন? আমি বললাম, তোর তো রান্না করতে ভালো লাগে না। সে বলল, এখন লাগে। তুমি আমাকে শেখাও। আমি রাজি হলাম। আমরা একসাথে রান্না করতে শুরু করলাম। রাহুল খুব মনোযোগ দিয়ে রান্না শিখতে লাগল। কিন্তু মাঝে মাঝে সে আমার খুব কাছে এসে দাঁড়াত। আমি একটু অস্বস্তি বোধ করতাম, কিন্তু ভাবতাম হয়তো ছেলেটা শুধু রান্না শিখতে আগ্রহী। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন রাহুল আমাকে বলল, মা, আমরা আমাদের রান্নার ভিডিও বানাই না কেন? ইউটিউবে দিয়ে দেই। আমি বললাম, কেন? সে বলল, মজার হবে। মানুষ দেখবে আমরা কত ভালো রান্না করি। আমি রাজি হলাম। আমরা ভিডিও করলাম। রাহুল ভিডিও এডিট করে ইউটিউবে দিয়ে দিল। কিন্তু পরদিন সকালে যা দেখলাম সেটা আমাকে শকড করে দিল। আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। হাজার হাজার ভিউ। কিন্তু টাইটেল দেওয়া আছে, দেখুন এই মাছেলে কত রোমান্টিক। আমি রাহুলকে ডেকে জিজ্ঞেস করলাম, এই টাইটেল কে দিয়েছে? সে হেসে বলল, আমি রেগে গিয়ে বললাম, কেন এমন টাইটেল দিয়েছিস? সে বলল, এতে ভিউ বেশি আসবে। আমি ভিডিওর কমেন্ট দেখলাম। সব কমেন্ট অদ্ভুত। কেউ লিখেছে কত মিষ্টি কাপল, কেউ লিখেছে এদের বিয়ে কবে। আমি আতঙ্কিত হয়ে গেলাম। আমি রাহুলকে বললাম, তুই ভিডিও ডিলিট করে দে। সে বলল, কেন মা? এত ভিউ আসছে। আমি বললাম, মানুষ ভুল বুঝবে। সে বলল, কি ভুল বুঝবে? আমরা তো সত্যিই একসাথে রান্না করেছি। আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন রাহুল আমার পাশে বসে বলল, মা, দেখো কত কমেন্ট এসেছে। সবাই আমাদের জুটি পছন্দ করেছে। আমার মাথা ঘুরতে লাগল। আমি বললাম, তোর বাবাকে বলি। রাহুল বলল, না মা, বাবাকে বলার দরকার নেই। এটা আমাদের মধ্যেই থাক। আমি আরও ভয় পেয়ে গেলাম। তারপর রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কাঁপতে কাঁপতে বললাম, কি বলছিস তুই? সে বলল, সত্যি মা, তুমি আমার সব থেকে প্রিয় মানুষ। আমি বললাম, এগুলো কি কথা? সে বলল, মা, তুমি বুঝবে না। আমি তোমার জন্য কত কিছু করি। তোমাকে খুশি রাখার জন্য আমি যা যা করি। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি ভাবছিলাম, এ কি হচ্ছে? আমার ছেলে কেন এমন আচরণ করছে? হঠাৎ আমার মনে পড়ল, কয়েকদিন আগে রাহুল আমাকে বলেছিল সে একটা বই পড়ছে। সেই বইটার নাম ছিল সাইকোলজি অব রিলেশনশিপ। আমি ভাবলাম হয়তো সেই বই পড়ে রাহুলের মাথা খারাপ হয়ে গেছে। আমি রাহুলকে বললাম, তুই কি বই পড়ছিস? সে বলল, একটা সাইকোলজির বই। আমি বললাম, সেই বইটা দেখাবি? সে বলল, কেন? আমি বললাম, দেখতে ইচ্ছে করছে। সে গিয়ে বইটা নিয়ে এলো। আমি বইটা দেখলাম। বইটার নাম সাইকোলজিক্যাল ইফেক্ট অব সোশ্যাল মিডিয়া। আমি বইটার কিছু পাতা পড়লাম। বইটিতে লেখা ছিল কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায়, কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়, কিভাবে ক্লিকবেইট টাইটেল দিয়ে ভিউ বাড়ানো যায়। আমি তখন বুঝতে পারলাম যে রাহুল এই বই পড়ে একটা এক্সপেরিমেন্ট করছে। সে দেখতে চাচ্ছে কিভাবে মিসলিডিং টাইটেল দিয়ে ভিউ বাড়ানো যায়।
আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কি এক্সপেরিমেন্ট করছিস? সে হেসে বলল, হ্যাঁ মা। আমি দেখতে চাচ্ছি কিভাবে মানুষ মিসলিডিং টাইটেল দেখে ক্লিক করে। আমি বললাম, কিন্তু এতে তো আমাদের ইজ্জত নষ্ট হবে। সে বলল, না মা, এটা শুধু একটা এক্সপেরিমেন্ট। কয়েকদিন পর আমি ভিডিও ডিলিট করে দেব। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, তুই সত্যি বলছিস তো? সে বলল, হ্যাঁ মা। আমি কলেজে সাইকোলজি নিয়ে একটা প্রজেক্ট করছি। সেই জন্যই এই এক্সপেরিমেন্ট। আমি বললাম, তাহলে তুই আমাকে আগে বলিসনি কেন? সে বলল, বললে তো এক্সপেরিমেন্ট হতো না। তোমার রিয়াকশন দেখা দরকার ছিল। আমি এখন বুঝতে পারছিলাম যে রাহুল সত্যিই একটা এক্সপেরিমেন্ট করছে। কিন্তু আমি এখনও একটু রাগ ছিলাম। আমি বললাম, তোর এক্সপেরিমেন্ট করার জন্য আমাকে এত ভয় পেতে হলো কেন? সে বলল, সরিমা, আমি জানতাম না তুমি এত ভয় পাবে। আমি বললাম, এখন ভিডিও ডিলিট করে দে। সে বলল, আরও 2-1 দিন রাখি, দেখি আরও কি রিয়াকশন আসে। আমি রাজি হলাম, কিন্তু বললাম, তুই আমাকে আরও কোনো ভয় দিবি না? সে বলল, না মা, আর ভয় দেব না। তারপর সে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সেটা মায়ের মতো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ টিকল না। পরদিন সকালে আমি দেখি আমাদের ভিডিওর নিচে আরও অনেক কমেন্ট এসেছে, কিন্তু এবার কমেন্টগুলো আরও খারাপ। কেউ কেউ আমাদের সম্পর্কে খুবই খারাপ কথা লিখেছে। আমি ভয় পেয়ে গেলাম। রাহুলকে বললাম, দেখ কি কমেন্ট এসেছে। রাহুল কমেন্ট দেখে বলল, ওহ, এটা তো আমি ভাবিনি। আমি বললাম, এখনই ভিডিও ডিলিট করে দে। রাহুল রাজি হল। সে ভিডিও ডিলিট করে দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছু মানুষ ভিডিও ডাউনলোড করে ফেলেছে। তারা সেগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করছে। আমি খুবই চিন্তিত হয়ে গেলাম। আমার স্বামী করিম সেদিন অফিস থেকে ফিরে এসে বলল, কি হয়েছে? তোমাকে খুব টেনশনে দেখাচ্ছে। আমি সব কথা করিমকে বললাম। করিম শুনে খুব রেগে গেল। সে রাহুলকে ডেকে বকাঝকা করল। রাহুল কান্নাকাটি করে বলল, আমি শুধু একটা এক্সপেরিমেন্ট করেছি। আমি জানতাম না এমন হবে। করিম বলল, এক্সপেরিমেন্ট করার আগে ভাবতে হয়। এখন কি করবি? রাহুল বলল, আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। করিম বলল, কিন্তু মানুষ ডাউনলোড করে ফেলেছে। রাহুল বলল, আমি কি করব এখন? আমি বললাম, এখন আর কিছু করার নেই। শুধু প্রার্থনা করতে পারি যেন মানুষ ভুলে যায়। কিন্তু আমার ভয় ছিল আমাদের পাড়ার লোকজন জেনে ফেলবে। সত্যিই পরের কয়েকদিন আমার ভাই সত্যি হল। আমাদের পাড়ার কয়েকজন মানুষ ভিডিওটা দেখেছে। তারা আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করল। কেউ কেউ আমার দিকে তাকিয়ে কানাকানি করত। আমি বাজারে গেলে দোকানদার অদ্ভুতভাবে তাকাত। আমি খুবই লজ্জা পেতাম। আমার মনে হতো সবাই আমার সম্পর্কে খারাপ ভাবছে। আমি ঘর থেকে বের হতে চাইতাম না। রাহুলও খুব অপরাধবোধে ভুগছিল। সে আমার কাছে বারবার ক্ষমা চাইছিল। একদিন আমাদের পাড়ার মিসেস রহমান আমার বাসায় এলেন। তিনি বললেন, রিমা, তোমার ছেলের সাথে তোমার কি চক্কর? আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপা? তিনি বললেন, ভিডিও দেখেছি। কি করছো তোমরা? আমি সব কথা খুলে বললাম। মিসেস রহমান শুনে হেসে বললেন, ওরে পাগল, এটাই তো বুঝতে পারিনি। ছেলেটা এক্সপেরিমেন্ট করেছে। আমি বললাম, এখন কি করব? সবাই তো ভুল বুঝেছে। মিসেস রহমান বললেন, একটা কাজ করো। রাহুলকে বলো সে যেন একটা ভিডিও বানিয়ে সব কথা পরিষ্কার করে বলে। আমি বললাম, ভালো আইডিয়া। তারপর রাহুলকে বললাম। রাহুল রাজি হল। রাহুল একটা ভিডিও বানালো যেখানে সে সব কথা পরিষ্কার করে বলল। সে বল যে আগের ভিডিওটা ছিল শুধু একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট। সে ক্ষমা চাইল সবার কাছে। সে বল যে সে এবং তার মা সাধারণ মা ছেলে। এই ভিডিওটাও অনেক ভিউ পেল। মানুষ কমেন্ট করল যে তারা বুঝতে পেরেছে। কিছু মানুষ রাহুলের এক্সপেরিমেন্টের প্রশংসা করল। কিছু মানুষ বকাঝকা করল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমাদের পাড়ার মানুষরাও আর কিছু বলল না। কিন্তু আমি শিক্ষা পেলাম যে সোশ্যাল মিডিয়া কত বিপজ্জনক হতে পারে। রাহুল এখন আর এমন কোনো এক্সপেরিমেন্ট করে না। সে তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আমিও এখন বুঝি যে কোনো কিছু ইন্টারনেটে দেওয়ার আগে ভালো করে চিন্তা করতে হয়। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। এর পরেও অনেক কিছু হয়েছিল। রাহুলের এই এক্সপেরিমেন্টের ফলে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। কিছু ভালো পরিবর্তন, কিছু খারাপ পরিবর্তন। আমার ছোট মেয়ে সীমা প্রথমে কিছু বুঝতে পারেনি।
কিন্তু যখন স্কুলের বন্ধুরা তাকে জিজ্ঞেস করতে লাগল তার ভাইদের সম্পর্কে, তখন সে খুব বিব্রত হল। সে আমার কাছে এসে কান্নাকাটি করে বলল, মা, আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে, আমি সীমাকে বুঝিয়ে বললাম যে এটা শুধু একটা ভুল বোঝাবুঝি ছিল। রাহুলের কলেজেও এই ঘটনার কথা ছড়িয়ে গেল। তার বন্ধুরা তাকে নিয়ে মজা করত। কিন্তু রাহুল সবাইকে পরিষ্কার করে বুঝিয়ে দিল। ধীরে ধীরে সবাই বুঝে গেল যে এটা শুধু একটা এক্সপেরিমেন্ট ছিল। আমার স্বামী করিম প্রথমে খুব রাগ করেছিল। কিন্তু পরে সে বুঝল যে রাহুল ইচ্ছা করে কিছু খারাপ করেনি। সে শুধু তার পড়াশোনার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিল। করিম রাহুলকে বোঝালো যে এরকম এক্সপেরিমেন্ট করার আগে পরিবারের সাথে আলোচনা করতে হয়। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন নিয়ম চালু হল। যদি কেউ ইন্টারনেটে কিছু পোস্ট করতে চায়, তাহলে আগে সবার সাথে আলোচনা করতে হবে। এই নিয়মটা আমাদের অনেক সমস্যা থেকে রক্ষা করেছে। কিন্তু এই ঘটনার পর আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটল। একদিন আমি দেখলাম আমাদের বাড়ির সামনে একটা অচেনা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একজন মানুষ নেমে আমাদের বাড়িতে এলো। সে আমাকে বলল, আপনি কি রিমা খান? আমি বললাম, হ্যাঁ। কেন? সে বলল, আমি একটা টিভি চ্যানেলের প্রোডিউসার। আমি আপনার ছেলের ভিডিও দেখেছি। আমরা আপনাদের নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি ডকুমেন্টারি? সে বলল, সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্টের উপর। আপনার ছেলে যে এক্সপেরিমেন্টটা করেছে সেটা খুবই ইনোভেটিভ। আমি বললাম, কিন্তু আমরা তো আর কোনো পাবলিসিটি চাই না। সে বলল, আমরা খুব ভালো পেমেন্ট দেব। আমি করিমের সাথে আলোচনা করলাম। করিম বলল, যদি সত্যিই ভালো পেমেন্ট দেয় তাহলে করতে পারি। রাহুলের কলেজের খরচ তো আছেই। আমি রাহুলের সাথেও কথা বললাম। রাহুল বলল, মা, এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হতে পারে। আমরা সবাই মিলে রাজি হলাম। টিভি চ্যানেলের লোকরা আমাদের বাড়িতে এসে ইন্টারভিউ নিল। তারা রাহুলের এক্সপেরিমেন্টের পুরো গল্প শুনল। রাহুল তাদের বুঝিয়ে বলল কিভাবে সে ক্লিকবেইট টাইটেলের সাইকোলজিক্যাল ইফেক্ট টেস্ট করেছিল। তারা খুব আগ্রহ নিয়ে শুনল। ডকুমেন্টারি তৈরি হওয়ার পর সেটা টিভিতে প্রচার হল। আমাদের গল্প দেখে অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করল। কিছু মানুষ রাহুলের এক্সপেরিমেন্টের প্রশংসা করল। কিছু মানুষ আমাদের সমালোচনা করল। রাহুলের কলেজের প্রফেসররা তার এই এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে পেরে তাকে একটা স্পেশাল প্রজেক্ট দিলেন। রাহুল সোশ্যাল মিডিয়া সাইকোলজির উপর আরও গবেষণা করতে লাগল। তার রেজাল্ট খুবই ভালো হল। কিন্তু সব ভালো দিকে যাচ্ছিল না। আমাদের কিছু আত্মীয় স্বজন এই পুরো ব্যাপারটা ভালোভাবে নিল না। আমার শাশুড়ি আমাকে ফোন করে বকাঝকা করলেন। তিনি বললেন, তোমরা আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছ। আমি তাকে সব বুঝিয়ে বললাম, কিন্তু তিনি বুঝতে চাইলেন না। করিমের ভাই রশিদ ভাই আমাদের বাড়িতে এসে খুব রাগারাগি করলেন। তিনি বললেন, এসব কি করছ? সমাজে মুখ দেখানোর জো নেই। করিম তাকে বুঝিয়ে বলার চেষ্টা করল, কিন্তু তিনি শুনলেন না। তিনি রেগে গিয়ে চলে গেলেন। আমার মনে খুব কষ্ট হল। আমি ভাবলাম হয়তো আমাদের এই ডকুমেন্টারি করা উচিত হয়নি। আমি রাহুলকে বললাম, দেখ, তোর এক্সপেরিমেন্টের জন্য কত সমস্যা হচ্ছে। রাহুল বলল, মা, যারা আমাদের বুঝতে পারে না তাদের নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু আমি এই পরিস্থিতি সামলাতে পারছিলাম না। আমার মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। করিম আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার আমাকে কিছু ওষুধ দিলেন এবং বললেন বিশ্রাম নিতে। তিনি বললেন, এই ধরনের স্ট্রেস থেকে দূরে থাকার চেষ্টা করুন। আমি বুঝতে পারলাম যে আমি এইসব নিয়ে বেশি চিন্তা করছি। একদিন মিসেস রহমান আমার বাড়িতে এসে বললেন, রিমা, তুমি এত টেনশন নিও না। সময় গেলে সব ঠিক হয়ে যাবে। তিনি আমাকে অনেক সাহস দিলেন। তিনি বললেন, আমি তোমাদের পুরো পরিবারকে চিনি। তোমরা সবাই ভালো মানুষ। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠলাম। আমি বুঝলাম যে জীবনে অনেক সময় এরকম সমস্যা আসে, কিন্তু সেগুলো মোকাবেলা করেই এগিয়ে যেতে হয়। আমি আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেলাম। রাহুল এখন বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে অনার্স করছে। তার পড়াশোনা খুব ভালো যাচ্ছে। তার প্রফেসররা তার কাজের প্রশংসা করেন। রাহুল এখন আরও দায়িত্বশীল হয়েছে। সে কোনো কিছু করার আগে পরিবারের সাথে আলোচনা করে। সীমা এখন হাই স্কুলে পড়ে। সে খুব মেধাবী। তার পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই। সে এই পুরো ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। সে এখন বুঝে যে ইন্টারনেটে কিছু পোস্ট করার আগে ভেবেচিন্তে করতে হয়। করিম এখন একটা নতুন চাকরিতে জয়েন করেছে। তার বেতন আগের চেয়ে বেশি। আমাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে।
আমরা একটা নতুন বাড়িতে উঠেছি। নতুন পাড়ার মানুষরা আমাদের সেই পুরনো গল্প জানে না। আমি এখন একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করি। আমার চাকরিটা আমার খুব ভালো লাগে। আমি বাচ্চাদের পড়াই। তারা আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে এখন শান্তি এসেছে। কিন্তু মাঝে মাঝে আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। আমি ভাবি যদি রাহুল সেই এক্সপেরিমেন্ট না করত তাহলে কেমন হতো। কিন্তু এখন আমি বুঝি যে জীবনে যা ঘটে সবই একটা কারণে ঘটে। আমাদের পরিবার এই ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। রাহুল এখন মাঝে মাঝে আমাদের সেই পুরনো অভিজ্ঞতা নিয়ে গল্প করে। সে বলে, মা, আমার সেই এক্সপেরিমেন্টের জন্য আমি এখনও একটু অপরাধবোধ করি। আমি তাকে বলি, অপরাধবোধ করার দরকার নেই। তুই যা করেছিলি সেটা তোর পড়াশোনার জন্যই করেছিলি। আমাদের পরিবার এখন আরও ঐক্যবদ্ধ। আমরা একে অপরের সাথে বেশি কথাবার্তা বলি। কোনো সমস্যা হলে একসাথে সমাধান করার চেষ্টা করি। আমি বুঝেছি যে পরিবারের সাথে খোলামেলা কথা বলাটা কত গুরুত্বপূর্ণ। এখন যখন আমি আমার সেই দিনগুলোর কথা ভাবি তখন আমার হাসি পায়। আমি কত ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমার ছেলে সত্যিই কোনো ভুল পথে গিয়েছে। কিন্তু সব শেষে দেখা গেল সে শুধু একটা পড়াশোনার কাজ করছিল। আমার এই গল্পটা শুনে হয়তো অনেকেই বুঝবেন যে সোশ্যাল মিডিয়া কত প্রভাবশালী। একটা ভুল টাইটেল দিয়ে কত বড় সমস্যা হতে পারে। কিন্তু সেই সাথে এটাও বোঝা যায় যে পরিবারের মধ্যে বিশ্বাস আর আলোচনা কত জরুরি। আমি এখন আমার ছাত্রছাত্রীদের বলি যে ইন্টারনেট ব্যবহার করার সময় সাবধান থাকতে হবে। যা কিছু পোস্ট করো সেটা নিয়ে আগে ভেবে নিও। কারণ ইন্টারনেটে একবার কিছু গেলে সেটা আর ফেরত আনা যায় না। রাহুল এখন একটা ইউটিউব চ্যানেল খুলেছে যেখানে সে সাইকোলজির বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানা। তার চ্যানেল অনেক জনপ্রিয়। সে এখন সঠিক পথে এগিয়ে চলেছে। আমি তার জন্য গর্বিত। আমার এই পুরো গল্পটা একটা বড় শিক্ষা দিয়েছে আমাদের সবাইকে। জীবনে যা কিছুই ঘটুক না কেন, পরিবার একসাথে থাকলে সব সমস্যার সমাধান হয়। আর সবচেয়ে বড় কথা হল, কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা দরকার। এই গল্পের শেষে আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী মাধ্যম। এটা সঠিকভাবে ব্যবহার করলে অনেক ভালো কাজ করা যায়। কিন্তু ভুল ব্যবহার করলে অনেক সমস্যা হতে পারে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। সত্যের আলো। একটি ইসলামিক যুদ্ধকাহিনী। প্রথম অধ্যায়, বিপদের মেঘ। মক্কার পূর্ব দিগন্তে সূর্যের আলো ছড়িয়ে পড়েছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে গভীর উদ্বেগের ছায়া নেমেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খবর এসেছে, কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরে আসছে। এই কাফেলার সম্পদ দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে আরও শক্তিশালী যুদ্ধের প্রস্তুতি নেবে। আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ আমাদের একটি সুযোগ দিয়েছেন। কিন্তু এই সিদ্ধান্ত সহজ নয় গু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তিনি জানতেন এই অভিযানের অর্থ হল যুদ্ধের সম্ভাবনা। মুসলমানরা তখনও সংখ্যায় কম, সম্পদে দরিদ্র। কিন্তু তাদের ছিল অটুট বিশ্বাস এবং সত্যের শক্তি। সেদিন সন্ধ্যায় মদিনার মসজিদে মুসলমানরা জড়ো হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে পরিস্থিতি তুলে ধরলেন। হে মুমিনগণ, তিনি বললেন, আল্লাহ আমাদের সামনে একটি পরীক্ষা রেখেছেন। আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের কাফেলা আসছে। এই সম্পদ দিয়ে তারা ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি বাড়াবে গু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে দৃঢ়ভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আছি। জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করব। কিন্তু সবার মনে একটা ভয় ছিল। তারা জানতেন আবু সুফিয়ান একজন চালাক নেতা। সে নিশ্চয়ই মক্কায় সাহায্যের জন্য খবর পাঠিয়েছে। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতির দিনগুলি। পরের কয়েকদিন মদিনায় যুদ্ধের প্রস্তুতি চলতে লাগল। মুসলমানদের কাছে তেমন অস্ত্রশস্ত্র ছিল না। মাত্র ৩১৩ জন মুজাহিদ। তাদের মধ্যে অনেকে এই প্রথম যুদ্ধে যাবেন। আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু তার তরবারি শান দিচ্ছিলেন। তার পাশে বসেছিলেন সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ভাই সাদ বললেন, এই যুদ্ধ আমাদের জন্য অনেক বড় পরীক্ষা গো। আল্লাহর উপর ভরসা করি, আব্দুর রহমান জবাব দিলেন। আমরা যদি সত্যের পক্ষে থাকি তবে আল্লাহ আমাদের সাহায্য করবেন গু। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে এলেন। তিনি ছিলেন তরুণ কিন্তু অসাধারণ বীর। আমি রাসূলুল্লাহর সাথে কথা বলেছি, তিনি বললেন, আগামীকাল আমরা বের হব গু।
রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ আদায় করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পাশে বসে দোয়া করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বললেন, আমি চিন্তিত গো। কেন আবু বকর? আমাদের সংখ্যা কম, অস্ত্রও কম। যদি আমরা হেরে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আবু বকর, বিজয়-পরাজয় আল্লাহর হাতে। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করা এবং তার উপর ভরসা করা। তৃতীয় অধ্যায়, বদর অভিমুখে। পরের দিন সকালে মুসলিম বাহিনী মদিনা থেকে বের হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটে চড়ে এগিয়ে চললেন। তার সাথে ছিলেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা। পথে তারা একটি গ্রামে থামলেন। সেখানে একজন বৃদ্ধ বেদুইনের সাথে দেখা হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কাফেলার খবর। হ্যাঁ, বৃদ্ধ লোকটি বলল, আবু সুফিয়ানের কাফেলা আজ সকালে এই পথ দিয়ে গেছে। কিন্তু তারা রাস্তা পরিবর্তন করেছে। সমুদ্র তীর দিয়ে যাচ্ছে গু। এই খবরে সবার মুখ ম্লান হয়ে গেল। কাফেলা হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু তখনই আরেকটি খবর এল। একজন দূত ছুটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহলের নেতৃত্বে মক্কার বিশাল সেনাবাহিনী আমাদের দিকে এগিয়ে আসছে। প্রায় 1000 যোদ্ধাগু। সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। কাফেলা তো বেঁচে গেল, কিন্তু এখন তাদের সামনে আরও বড় যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। কি করবে বলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আপনার সাথে আছি, যা সিদ্ধান্ত নেবেন গু। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পিছিয়ে যাব না গি। তারপর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সেই কথা বলব না যা বনি ইসরায়েল মুসা আলাইহিসসালামকে বলেছিল। আপনি আর আপনার রব যান যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকি। বরং আমরা বলি, আপনি আর আপনার রব যান যুদ্ধ করুন, আমরাও আপনাদের সাথে যুদ্ধ করব। সাদ ইবন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আনসারদের পক্ষ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর লামান এনেছি। আপনি যেদিকে যাবেন আমরা সেদিকে যাব। আপনি সমুদ্রে ঝাঁপ দিলে আমরাও দেবগু। চতুর্থ অধ্যায়, বদরের প্রান্তরে। বদরের কাছাকাছি পৌঁছে মুসলিম বাহিনী তাঁবু গাড়ল। এটা ছিল একটা ছোট গ্রাম যেখানে কূপ ছিল। পানির কাছাকাছি থাকা যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত না যুদ্ধের কৌশল? যুদ্ধের কৌশল, রাসূল জবাব দিলেন। তাহলে আমার পরামর্শ হল, আমরা আরও এগিয়ে গিয়ে কূপের কাছে অবস্থান নিই। তাহলে আমরা পানি পাব, আর শত্রুরা পাবে না গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুদ্ধিমানের পরামর্শ মেনে নিলেন। তারা এগিয়ে গিয়ে কূপের কাছে অবস্থান নিলেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে একটা ছোট তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন। বাকিরা পাহারা দিচ্ছিলেন। হঠাৎ বৃষ্টি নামল। হালকা বৃষ্টি, যা মুসলমানদের জন্য আশীর্বাদ হল। ধুলাবালি পরিষ্কার হয়ে গেল, অজুর জন্য পানি পেলেন সবাই। ভোর হতে না হতেই দেখা গেল কুরাইশ বাহিনী এগিয়ে আসছে। তাদের দেখে মনে হচ্ছিল যেন কালো মেঘের মত। ঘোড়া, উট, বর্ম পরা যোদ্ধা। আর মুসলমানরা মাত্র ৩১৩ জন, অধিকাংশের কাছে তেমন অস্ত্র নেই। পঞ্চম অধ্যায়, দ্বন্দ্বযুদ্ধের সূচনা। সূর্য উঠতেই যুদ্ধক্ষেত্রে উত্তেজনা বেড়ে গেল। কুরাইশ বাহিনীর দিক থেকে ৩ জন যোদ্ধা এগিয়ে এল দ্বন্দ্বযুদ্ধের জন্য। এরা ছিল উতবা, শায়বা আর ওয়ালিদ ইবন উতবা। আবু জাহল চিৎকার করে বলল, মুহাম্মদের অনুসারীরা, তোমাদের মধ্যে কে আছে আমাদের সাথে লড়তে? মুসলিম বাহিনী থেকে ৩ জন আনসারী যুবক এগিয়ে গেলেন। কিন্তু কুরাইশরা বলল, আমরা আমাদের গোত্রের লোকদের সাথে লড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উট হামজা, উট আলী, উট উবাইদাহগু। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলের চাচা, সিংহের মতো বীর। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তরুণ কিন্তু অসীম সাহসী। উবাইদাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন অভিজ্ঞ যোদ্ধা। যুদ্ধ শুরু হল। আলী রাদিয়াল্লাহু আনহু এক ঘা মারেই ওয়ালিদকে হত্যা করলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু শায়বাকে হত্যা করলেন। উবাইদাহ ও উতবা একে অন্যকে আহত করল। তখন আলী ও হামজা রাদিয়াল্লাহু আনহুমা মিলে উতবাকে হত্যা করে উবাইদাহকে উদ্ধার করলেন। এই বিজয়ে মুসলমানদের মনোবল বেড়ে গেল। তারা তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। ষষ্ঠ অধ্যায়, প্রধান যুদ্ধ।
দ্বন্দ্বযুদ্ধ শেষ হতেই আবু জাহল তার বাহিনীকে আক্রমণের নির্দেশ দিল। চার্জ! তার চিৎকারে হাজারো কুরাইশ যোদ্ধা ছুটে এল মুসলমানদের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছিলেন। তিনি এক মুঠো কঙ্কর হাতে নিয়ে কুরাইশ বাহিনীর দিকে ছুড়ে দিয়ে বললেন, শাহাতিল উজুহ, মুখগুলো বিকৃত হয়ে যাক। যুদ্ধ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে যুদ্ধ করতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার শত্রুদের ভয় পাইয়ে দিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে ঘূর্ণিঝড়ের মত। যার সামনে পড়ছে সে পরাজিত হচ্ছে। হামজা রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো গর্জন করে শত্রুদের পিছনে ঠেলে দিচ্ছিলেন। কিন্তু সংখ্যায় কুরাইশরা ছিল ৩ গুণ বেশি। যুদ্ধ কঠিন হয়ে উঠছিল। এ সময় একটা অলৌকিক ঘটনা ঘটল। মুসলমানরা দেখলেন আকাশ থেকে যেন ফেরেশতারা নেমে এসে তাদের সাহায্য করছে। তাদের মনে হল যেন অদৃশ্য সাহায্যকারীরা শত্রুদের উপর আক্রমণ করছে। সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তীর চালিয়ে শত্রুদের পিছু হটাচ্ছিলেন। তিনি ছিলেন দুর্দান্ত তীরন্দাজ। ৭ম অধ্যায়, আবু জাহলের পতন। যুদ্ধ যখন তুঙ্গে, তখন ২ তরুণ আনসারী সাহাবী মুয়াজ ইবন আমর ও মুয়াজ ইবন আফরা রাদিয়াল্লাহু আনহুমা আব্দুর রহমান ইবন আউফের কাছে এসে জিজ্ঞাসা করলেন, চাচা, আবু জাহল কোনটা? আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তাদের দিকে তাকিয়ে বললেন, কেন জানতে চাইছ? আমরা শুনেছি সে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহর কসম, আমি তাকে দেখলে হয় আমি মরব নয় সে মরবে গু। আব্দুর রহমান আবু জাহলকে দেখিয়ে দিলেন। ২ তরুণ সাহাবী তলোয়ার হাতে ছুটে গেলেন। তারা দুজনে মিলে আবু জাহলের উপর ঝাঁপিয়ে পড়লেন। আবু জাহল ছিল অভিজ্ঞ যোদ্ধা। সে প্রতিরোধ করতে লাগল। কিন্তু ২ তরুণের একসাথে আক্রমণে সে টিকতে পারল না। মারাত্মক জখম হয়ে পড়ে গেল। পরে আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন আবু জাহল মৃত্যুর সাথে লড়ছে। তিনি তার মাথা কেটে রাসূলের কাছে নিয়ে গেলেন। আবু জাহলের মৃত্যুর খবর পেয়ে কুরাইশ বাহিনীর মনোবল ভেঙে গেল। তারা পালাতে শুরু করল। ৮ম অধ্যায়, বিজয়ের মধুর স্বাদ। সূর্য পশ্চিমে ঢলে যেতে যেতে যুদ্ধ শেষ হল। মুসলমানরা জিতেছে। কুরাইশদের নেতারা মারা গেছে অথবা পালিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র ঘুরে ঘুরে দেখতে লাগলেন। তার চোখে কোনো অহংকার নেই, আছে কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, তিনি বললেন, আল্লাহ আমাদের সাহায্য করেছেন গু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ যুদ্ধে আমরা মাত্র ১৪ জন সাহাবী হারিয়েছি। আর কুরাইশরা ৭০ জন মারা গেছে, ৭০ জন বন্দী গু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য দোয়া করলেন। এরা জান্নাতে আমাদের আগে পৌঁছে গেছে, তিনি বললেন। যুদ্ধের পর বন্দীদের সাথে আচরণের প্রশ্ন উঠল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এদের হত্যা করা উচিত। এরা আমাদের শত্রু। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এদের মুক্তিপণ নেওয়া ভালো। হয়তো তারা মুসলমান হবে গু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পরামর্শ মেনে নিলেন। যারা মুক্তিপণ দিতে পারবে তারা মুক্তিপণ দেবে। আর যারা পারবে না, তারা ১০ জন মুসলিম শিশুকে পড়তে শেখালে মুক্তি পাবে। ৯ম অধ্যায়, ঘরে ফেরার পথ। পরের দিন মুসলিম বাহিনী মদিনার দিকে রওনা হল। তাদের সাথে যুদ্ধের গনিমত এবং বন্দীরা। কিন্তু সবার মনে ছিল কৃতজ্ঞতা, অহংকার নয়। পথে একটা ঘটনা ঘটল। একজন বন্দী সুহাইল ইবন বাইজা রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ, তুমি আমাকে হত্যা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমরা নিরপরাধদের হত্যা করি না গি। কিন্তু আমি তোমার শত্রু ছিলাম গ। তুমি এখন বন্দী। বন্দীদের সাথে আমরা ভালো ব্যবহার করি। সুহাইল অবাক হয়ে গেল। সে ভেবেছিল জিতে গেলে মুসলমানরা তাদের সাথে খারাপ ব্যবহার করবে। কিন্তু বাস্তবতা ছিল উল্টো। আরেকজন বন্দী উমাইর ইবন ওয়াহব রাসূলের কাছে এসে বলল, আমার ছেলেটা এই যুদ্ধে মারা গেছে গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখ বুঝতে পারলেন। আমি তোমার কষ্ট বুঝতে পারি, তিনি বললেন। তুমি আমাকে হত্যা করবে না? না। যুদ্ধ শেষ হয়ে গেছে গু। এই ব্যবহারে অনেক বন্দীর মন পরিবর্তন হতে শুরু করল। তারা ভেবেছিল মুসলমানরা বর্বর, কিন্তু দেখল তারা কত দয়ালু। ১০ম অধ্যায়, মদিনায় বিজয়ের সংবাদ। মদিনার কাছাকাছি পৌঁছতে দেখা গেল শত শত মানুষ তাদের স্বাগত জানাতে এসেছে। শিশু, নারী, বৃদ্ধ সবাই এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
তাকবীরের আওয়াজে মদিনার আকাশ কেঁপে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে প্রথমে নামাজ পড়লেন। তারপর সবাইকে নিয়ে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ আমাদের উপর রহম করেছেন, তিনি বললেন। এই বিজয় আমাদের শক্তির জন্য নয়, আল্লাহর সাহায্যের জন্য। সেদিন মদিনায় আনন্দের ঢেউ বয়ে গেল। কিন্তু কিছু দুঃখবাদও ছিল। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার শোকে মুহ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সব শহীদের পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা দিলেন। আব্দুল্লাহ ইবন রাওহার স্ত্রীর কাছে গিয়ে বললেন, তোমার স্বামী জান্নাতে আছেন গু। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, কিন্তু তার অভাব অনুভব করছি। আল্লাহ তোমাদের দেখভাল করবেন, রাসূল তাকে আশ্বাস দিলেন। একাদশ অধ্যায়, প্রভাব এবং পরিণতি। বদরের যুদ্ধের প্রভাব কেবল আরব উপদ্বীপেই সীমাবদ্ধ থাকল না। গোটা অঞ্চলে খবর ছড়িয়ে পড়ল যে মুসলমানরা কুরাইশদের পরাজিত করেছে। মক্কায় যখন এই খবর পৌঁছাল তখন সেখানে গভীর শোক নেমে এল। তাদের অনেক নেতা মারা গেছে। আবু জাহল, উতবা, শায়বা এবং আরও অনেকে। আবু লাহাব যখন এই খবর শুনল তখন সে এত রাগ ও দুঃখে ভেঙে পড়ল যে কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে মারা গেল। অন্যদিকে আরবের অনেক গোত্র বুঝতে পারল যে মুসলমানরা এখন একটা শক্তিশালী শক্তি। অনেকে ইসলাম গ্রহণ করতে শুরু করল। মদিনায় মুনাফিকরা যারা আগে গোপনে ইসলামের বিরোধিতা করত তারা এখন চুপ করে গেল। আব্দুল্লাহ ইবন উবাই এর মতো মুনাফিক নেতারা বুঝল যে এখন খোলাখুলি বিরোধিতা করা নিরাপদ নয়। এই বিজয়ের পর ইহুদি গোত্রগুলোর মনোভাবও পরিবর্তন হল। তারা বুঝল যে মুসলমানদের সাথে সরাসরি শত্রুতা করা বুদ্ধিমানের কাজ হবে না। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু বদরের বিজয়ের সাথে সাথে নতুন চ্যালেঞ্জও এল। কুরাইশরা এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আরও বড় প্রস্তুতি নিতে শুরু করল। মক্কায় আবু সুফিয়ান নেতৃত্ব নিল। সে বলল, আমরা এই অপমানের প্রতিশোধ নেব। আমাদের আরও বড় বাহিনী গড়তে হবে। সে আশপাশের গোত্রগুলোর কাছে সাহায্যের জন্য দূত পাঠাতে শুরু করল। এদিকে মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে এটা শুধু শুরু। আরও বড় পরীক্ষা আসছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কুরাইশরা আবার প্রস্তুতি নিচ্ছে গিয়ে। হ্যাঁ আবু বকর, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ভয় পাব না। আল্লাহ আমাদের সাহায্য করবেন গু। আমাদের কি করণীয়? আমাদের আরও প্রস্তুতি নিতে হবে। আরও মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। আর সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ত্রয়োদশ অধ্যায়, শিক্ষা ও উপদেশ। বদরের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। একদিন সবাই মসজিদে বসেছিলেন। রাসূল বললেন, হে মুমিনগণ, এই বিজয় আমাদের শক্তির কারণে হয়নি। এটা আল্লাহর সাহায্যের কারণে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের প্রস্তুতির কোনো গুরুত্ব নেই? অবশ্যই আছে। আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। কিন্তু চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে। এটা আমরা যেন ভুলে না যাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে এই বিনয় বজায় রাখব? প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, গরিবদের সাহায্য করে, জুলুম না করে, আর সব সময় মনে রাখতে হবে যে আমরা আল্লাহর বান্দাগু। সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, শত্রুদের সাথে কেমন ব্যবহার করব? ন্যায়ের সাথে। যুদ্ধের সময় যুদ্ধ করব, কিন্তু যুদ্ধ শেষ হলে ক্ষমার হাত বাড়িয়ে দেব। হয়তো তারা হেদায়েত পাবে। চতুর্দশ অধ্যায়, দূরদর্শিতা। বদরের যুদ্ধের কয়েক মাস পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসলেন। তিনি বললেন, তোমরা জানো এই যুদ্ধ শুধু একটা যুদ্ধ নয়। এটা সত্য ও মিথ্যার মধ্যে সংগ্রাম। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিতেছি। হ্যাঁ, আল্লাহর রহমতে জিতেছি। কিন্তু এটা শেষ নয়, শুরু। আগামীতে আরও বড় পরীক্ষা আসবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত? প্রস্তুতি মানে শুধু অস্ত্র নয়। আমাদের ঈমান মজবুত করতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, মানুষের মন জয় করতে হবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মানুষের মন জয় করব? ভালো ব্যবহার দিয়ে, সততা দিয়ে, ন্যায় বিচার দিয়ে,
মানুষ যখন দেখবে মুসলমানরা সত্যিই ভালো, তখন তারা ইসলামের দিকে আসবে। ৫০ অধ্যায় নতুন দিগন্ত। বদরের বিজয়ের পর ইসলাম নতুন উচ্চতায় পৌঁছাল। আরবের বিভিন্ন গোত্র থেকে মানুষ এসে ইসলাম গ্রহণ করতে লাগল। একদিন মক্কা থেকে একদল যুবক এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করল। তাদের মধ্যে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ দেখে আমরা বুঝেছি যে আল্লাহ আপনার সাথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সত্যের সাথে আছেন। তোমরা সত্যের সাথে থাকলে আল্লাহ তোমাদের সাথে থাকবেন। মদিনার ইহুদি পণ্ডিত আবদুল্লাহ ইবন সালাম এসে ইসলাম গ্রহণ করলেন। তিনি বললেন, আমি তোরাতে পড়েছিলাম শেষ নবীর কথা। বদরের যুদ্ধ দেখে আমি নিশ্চিত হয়েছি যে আপনিই সেই নবী। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল ইসলাম সম্পর্কে জানতে। কেউ কেউ ইসলাম গ্রহণ করল, কেউ চলে গেল। কিন্তু সবাই স্বীকার করল যে মুসলমানরা একটা শক্তিশালী জাতি। ৬০ অধ্যায় উপসংহার চিরন্তন শিক্ষা। বছরের পর বছর কেটে গেল। বদরের যুদ্ধ ইতিহাসে স্থান করে নিল। কিন্তু এর শিক্ষা রয়ে গেল চিরকালের জন্য। একদিন এক তরুণ সাহাবী রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, অনেক শিক্ষা আছে। প্রথম শিক্ষা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। সংখ্যায় কম হলেও, সম্পদে কম হলেও, যদি আল্লাহর সাথে থাকেন তাহলে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। দ্বিতীয় শিক্ষা, একতা। আমরা সবাই ভাই ভাই ছিলাম। মুহাজির আনসার, আরব অনারব, সবাই এক ছিলাম। তৃতীয় শিক্ষা, সত্যের জন্য লড়াই করো। আমরা নিজেদের জন্য যুদ্ধ করিনি, সত্যের জন্য যুদ্ধ করেছি। চতুর্থ শিক্ষা, শত্রুর সাথেও ন্যায়পরায়ণ ব্যবহার করো। যুদ্ধ শেষ হলে ক্ষমা করে দাও। পঞ্চম শিক্ষা, বিজয়ের পর অহংকারী হজ না। সব কৃতিত্ব আল্লাহর। তরুণ সাহাবী জিজ্ঞাসা করল, এই শিক্ষাগুলো কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য? অবশ্যই। যতদিন দুনিয়া থাকবে মানুষের মধ্যে সত্যমিথ্যার লড়াই থাকবে। বদরের শিক্ষা সব যুগের মুমিনদের পথ দেখাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি পাশে বসে শুনছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কি ছিল? রাসূল চিন্তা করে বললেন, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আল্লাহর সাহায্যের প্রমাণ। আমরা নিশ্চিত হয়েছি যে আল্লাহ তার মুমিন বান্দাদের সাহায্য করেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আত্মবিশ্বাস আমাদের আরও কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করেছে। ঠিকই বলেছ উমর। বদর আমাদের শিখিয়েছে যে অসাধ্য বলে কিছু নেই যদি আল্লাহ সাথে থাকেন। শেষ কথা, সূর্য ডুবে গেল বদরের প্রান্তরে। কিন্তু সেদিনের ঘটনা ইতিহাসে চিরকালের জন্য উজ্জ্বল হয়ে থাকল। বদরের যুদ্ধ শুধু একটা যুদ্ধ ছিল না, এটা ছিল সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত লড়াই। এই যুদ্ধে মুসলমানরা প্রমাণ করল যে আল্লাহর সাহায্য থাকলে অল্প সংখ্যক মুমিন ও বিশাল শত্রু বাহিনীকে পরাজিত করতে পারে। এই যুদ্ধ থেকে যে শিক্ষা পাওয়া যায় তা আজও প্রাসঙ্গিক। আল্লাহর উপর পূর্ণ ভরসা, সত্যের জন্য অবিচল থাকা, একতা ও ভ্রাতৃত্ব, শত্রুর সাথেও ন্যায়পরায়ণতা, বিজয়ের পর বিনা। বদরের এই বিজয় ইসলামের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এরপর থেকে ইসলাম আর দুর্বল ধর্ম হিসেবে বিবেচিত হয়নি, বরং এটি একটি শক্তিশালী জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজও যখন কোনো মুসলমান কঠিন পরিস্থিতির সামনে পড়ে, বদরের কথা মনে করলে সাহস পায়। মনে করে, যদি ৩ জন সাহাবী ১,০০০ শত্রুকে পরাজিত করতে পারেন, তাহলে আল্লাহর সাহায্যে কোনো অসম্ভব কাজই অসম্ভব নয়। বদরের প্রান্তর থেকে যে আলো ছড়িয়েছিল, সেই আলো আজও দুনিয়ার মুমিনদের পথ দেখায়। সত্যের আলো কখনো নেভে না। যুগে যুগে এই আলো জ্বলতে থাকে মানুষের হৃদয়ে। সমাপ্ত। আল্লাহ তাআলা বদরের দিন তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। সুতরাং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সূরা আলে ইমরান ১-২-৩। আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মদিনার উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে বাস করত ইউসুফ নামে এক যুবক। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক বেশি পরিপক্ব করে তুলেছিল। বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারের ভরণপোষণের দায়িত্ব তার কাঁধেই এসে পড়েছিল। ইউসুফের মা আমিনা একজন অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকিরে তার দিন কাটত। কিন্তু ইউসুফ ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাচ্ছিল।
জীবনের চাপে, অর্থের অভাবে তার মনে প্রশ্ন জাগতে শুরু করেছিল, আল্লাহ যদি সত্যিই আছেন তাহলে তাদের এত কষ্ট কেন? একদিন সকালে ইউসুফ তার মায়ের কাছে এসে বলল, আম্মা, আমি শহরে গিয়ে কাজ খুঁজব। এখানে থেকে আর চলছে না গি। আমিনা দুশ্চিন্তিত হয়ে পড়লেন। বেটা, শহরে গেলে তো আর নামাজ কালাম থাকবে না। পাপের পথে পা বাড়াবে না তো? ইউসুফ একটু বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব নিয়ে ভাবার সময় নেই। আগে পেট ভরে খাওয়ার ব্যবস্থা করতে হবে গুই। আমিনার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারছিলেন তার ছেলে ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু তিনি শুধু দোয়া করতে পারেন, আল্লাহ তায়ালা যেন তোমাকে সঠিক পথ দেখান। পরদিন ভোরে ইউসুফ একটি ছোট্ট বোঝা নিয়ে শহরের দিকে রওনা দিল। মায়ের কান্নার আওয়াজ তার কানে বাজছিল, কিন্তু সে পিছনে তাকাল না। দ্বিতীয় অধ্যায়, শহরের প্রলোভন। দামেস্কের ব্যস্ত বাজারে ইউসুফ এসে পৌঁছাল। চারিদিকে মানুষের ভিড়, দোকানপাটের আওয়াজ আর অর্থের গন্ধ। এই শহরে অনেক সুযোগ আছে, যারা চালাক তারা সহজেই অর্থ উপার্জন করতে পারে। প্রথম কয়েকদিন ইউসুফ বিভিন্ন দোকানে কাজ খুঁজে বেড়াল। অবশেষে একটি কাপড়ের দোকানে সহকারী হিসেবে কাজ পেল। দোকানের মালিক আবু বকর একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং সততার সাথে ব্যবসা করতেন। শুরুর দিকে ইউসুফ আবু বকরের ধর্মীয় কার্যকলাপে বিরক্ত বোধ করত। নামাজের সময় হলে দোকান বন্ধ করে দেওয়া, কাস্টমারদের সাথে সততার কথা বলা, এসব তার কাছে অহেতুক মনে হতো। আঙ্কেল, এভাবে ব্যবসা করলে তো লাভ হবে না, একদিন ইউসুফ বলল। আবু বকর হেসে বললেন, বেটা, দুনিয়ার লাভের চেয়ে আখিরাতের লাভ বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ যেটুকু দিয়েছেন সেটাই যথেষ্ট। কিন্তু ইউসুফের মন এসব কথায় সান্ত্বনা পেত না। সে দেখতে পেত অন্য দোকানিরা কিভাবে গ্রাহকদের ঠকিয়ে বেশি দাম নিচ্ছে, কিভাবে নকল জিনিস বিক্রি করে বেশি লাভ করছে। তার মনে হতে লাগল সততা হল দুর্বলতার লক্ষণ। ধীরে ধীরে ইউসুফ আবু বকরের অগোচরে ছোটখাট অসততার পথে পা বাড়াতে লাগল। কাস্টমারদের কাছে কাপড়ের দাম বেশি বলা, মানের ব্যাপারে মিথ্যা কথা বলা, এসব তার কাছে স্বাভাবিক হয়ে গেল। এভাবে কয়েক মাস কেটে গেল। ইউসুফ নামাজ পড়া ছেড়ে দিয়েছিল, কুরআন স্পর্শ করত না। মায়ের চিঠির উত্তর দিতেও অবহেলা করতে লাগল। একদিন রাতে ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একটি অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে, চারিদিকে ভয়ঙ্কর শব্দ। হঠাৎ একটি উজ্জ্বল নূর দেখা গেল, আর সেই নূর থেকে একটি আওয়াজ এল, ইউসুফ, তুমি কোনো পথে চলেছ? ইউসুফ ঘুম থেকে উঠে ঘামতে ঘামতে। তার হৃদয় জোরে স্পন্দিত হচ্ছিল। কিন্তু সকাল হলেই সে আবার স্বাভাবিক হয়ে গেল। তৃতীয় অধ্যায়, পতনের শুরু। ইউসুফ যখন আরও বেশি অর্থ উপার্জনের স্বপ্ন দেখছিল, তখন তার সাথে দেখা হল কামালের সাথে। কামাল ছিল তার সমবয়সী এক যুবক, যে বিভিন্ন অবৈধ কাজকর্মের সাথে জড়িত ছিল। ইউসুফ ভাই, তুমি এই ছোট্ট দোকানে কাজ করে কি হবে? কামাল একদিন বলল। আমার সাথে আসো, বড় ব্যবসা করব। দ্রুত অর্থ উপার্জনের অনেক পথ আছে কি। প্রথমে ইউসুফ দ্বিধায় পড়ল। কিন্তু কামাল যখন তাকে বিভিন্ন লোভনীয় প্রস্তাবের কথা বলল, তখন সে রাজি হয়ে গেল। আবু বকরের কাছে ইস্তফা দিয়ে ইউসুফ কামালের সাথে নতুন ব্যবসা শুরু করল। প্রথমে মনে হল সব ঠিকঠাক চলছে। টাকা আসছে, জীবনযাত্রার মান বাড়ছে। কিন্তু ধীরে ধীরে ইউসুফ বুঝতে পারল যে তারা যা করছে তা সম্পূর্ণ অবৈধ। তারা নকল দলিল তৈরি করত, মানুষকে ঠকিয়ে তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করত। কিন্তু এতটা দূর এসে ইউসুফ আর ফিরে যেতে পারছিল না। প্রতিদিন নতুন নতুন পাপের মধ্যে জড়িয়ে পড়ছিল। একদিন মায়ের চিঠি এল। আমিনা লিখেছিলেন, বেটা, তোমার খবর পাচ্ছি না কেন? তুমি কি ভালো আছো? আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি। আল্লাহ যেন তোমাকে হেফাজত করেন গু। চিঠি পড়ে ইউসুফের চোখে পানি এসে গেল। মায়ের মুখটা তার মনে পড়ল। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল যে এসব আবেগ তার কাজে বাধা। রাতের বেলা ইউসুফ আবার সেই অদ্ভুত স্বপ্ন দেখল। এবার সে দেখল যে একটি গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এক পা এগিয়ে গেলেই খাদে পড়ে যাবে। আবার সেই নূরের আওয়াজ শুনল, ইউসুফ, এখনো সময় আছে। ফিরে এসো। কিন্তু দিনের আলো এসব স্বপ্নের কথা ইউসুফ ভুলে যেত। চতুর্থ অধ্যায়, বিপদের মুখে। কয়েক মাস পর ইউসুফ এবং কামালের কার্যকলাপ স্থানীয় কর্তৃপক্ষের নজরে আসল। তারা যে নকল দলিল তৈরি করেছিল এবং মানুষদের যেভাবে ঠকিয়েছিল তার প্রমাণ পাওয়া গেল। একদিন ভোরবেলা পুলিশ ইউসুফের থাকার জায়গায় এসে হাজির। তাকে গ্রেফতার করল।
কারাগারের অন্ধকার কুঠুরিতে বসে ইউসুফ প্রথমবারের মতো নিজের জীবনের দিকে তাকাল। কি করেছে সে? কোথায় এসে পৌঁছেছে? মায়ের মুখ তার সামনে ভেসে উঠল। সেই সহজ সরল জীবন, সেই শান্তি, সব হারিয়ে ফেলেছে। কারাগারে থাকাকালীন ইউসুফের সাথে পরিচয় হল উস্তাদ আহমদের সাথে। উস্তাদ আহমদ একজন আলেম ছিলেন, যিনি রাজনৈতিক কারণে কারাগারে বন্দী ছিলেন। প্রথম দিকে ইউসুফ উস্তাদের কথাবার্তা এড়িয়ে চলত। কিন্তু উস্তাদ আহমদ তার প্রতি সদয় ব্যবহার করতেন, তাকে খাবার ভাগ করে দিতেন। একদিন রাতে ইউসুফ কাঁদতে কাঁদতে উস্তাদ আহমদের কাছে গিয়ে বলল, উস্তাদ, আমি কি ভুল করেছি? কেন আমার জীবনটা এরকম হয়ে গেল? উস্তাদ আহমদ তার মাথায় হাত রেখে বললেন, বেটা, আল্লাহর রহমত অসীম। কোনো পাপী এত বড় নয় যে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন না। তুমি কি সত্যিই অনুতপ্ত? ইউসুফ কান্নায় ভেঙে পড়ল। উস্তাদ, আমি আমার আম্মাকে কষ্ট দিয়েছি। অনেক মানুষকে ঠকিয়েছি। আমি একজন খারাপ মানুষ হয়ে গেছি। না বেটা, উস্তাদ আহমদ বললেন, তুমি খারাপ কাজ করেছ, কিন্তু তুমি খারাপ মানুষ নও। আল্লাহর কাছে তওবা কর, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন কি। পঞ্চম অধ্যায়, তওবার পথ। উস্তাদ আহমদের কথায় ইউসুফের মনে একটা পরিবর্তন এল। সে আবার নামাজ পড়তে শুরু করল। কুরআন তিলাওয়াত করত। উস্তাদ তাকে ইসলামের সুন্দর শিক্ষাগুলো বুঝিয়ে দিতেন। ইউসুফ, তুমি কি জান হরত ইউসুফ আগ এর কাহিনী? একদিন উস্তাদ জিজ্ঞাসা করলেন। খুব একটা জানি না, উস্তাদ। হরত ইউসুফ আগ এর জীবনেও অনেক পরীক্ষা এসেছিল। ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, মিথ্যা অভিযোগে কারাগারেও গিয়েছিলেন। কিন্তু তিনি কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। শেষে আল্লাহ তাকে মিশরের শাসক বানিয়েছিলেন। ইউসুফ মনোযোগ দিয়ে শুনল। দেখ বেটা, উস্তাদ চালিয়ে গেলেন, জীবনে কঠিন সময় আসবেই। কিন্তু সেই সময়গুলো আমাদের পরীক্ষা করার জন্য। যারা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের সাহায্য করেন। কারাগারে থাকাকালীন ইউসুফ প্রতিদিন তওবা করত, কান্নাকাটি করত। সে বুঝতে পারল যে তার জীবনের সব কষ্টের কারণ হল আল্লাহ থেকে দূরে থাকা। একদিন রাতে ইউসুফ একটি সুন্দর স্বপ্ন দেখল। সে দেখল যে একটি সবুজ বাগানে হাঁটছে, চারিদিকে ফুলের সুগন্ধ। তার মা তার জন্য অপেক্ষা করছেন। মায়ের মুখে হাসি, চোখে ভালোবাসা। স্বপ্ন থেকে উঠে ইউসুফ বুঝল যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়, মুক্তি ও নতুন জীবন। 6 মাস পর ইউসুফের মামলার বিচার হল। যেহেতু সে নতুন অপরাধী ছিল এবং সত্যিকারের অনুতাপ প্রকাশ করেছিল, আদালত তাকে মুক্তি দিল। তবে শর্ত ছিল যে সে যাদের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কারাগার থেকে বেরিয়ে ইউসুফ সোজা আবু বকরের দোকানে গেল। আবু বকর তাকে দেখে অবাক হলেন। ইউসুফ, তুমি কেমন আছো বেটা? ইউসুফ কান্নায় ভেঙে পড়ল। আঙ্কেল, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আপনার কাজ ছেড়ে দিয়ে খারাপ পথে গিয়েছিলাম। এখন আমি বুঝেছি আপনি কত সৎ একজন মানুষ। আবু বকর তাকে আলিঙ্গন করলেন। বেটা, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়েছেন। এটাই বড় কথা। আঙ্কেল, আপনি আমাকে আবার কাজ দেবেন? আমি ধীরে ধীরে সবার ক্ষতিপূরণ দিতে চাই। আবু বকর খুশি হয়ে বললেন, অবশ্যই বেটা। তবে এবার তুমি আমার পার্টনার হবে। আমি দেখেছি তোমার মধ্যে পরিবর্তন এসেছে। সপ্তম অধ্যায়, ঘরে ফেরা। কয়েক মাস পরে ইউসুফ যথেষ্ট অর্থ জমিয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার মা আমিনার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। প্রতিদিন তিনি তার ছেলের জন্য দোয়া করতেন। গ্রামে পৌঁছে ইউসুফ দেখল তার মা আরও দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু তাকে দেখে তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। আম্মা, আমি ফিরে এসেছি, ইউসুফ মায়ের কাছে বসে বলল। আমিনা ছেলের হাত ধরে বললেন, বেটা, আমি জানতাম আল্লাহ একদিন তোমাকে ফিরিয়ে আনবেন। আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করেছি। ইউসুফ মায়ের কাছে তার জীবনের সব ঘটনা খুলে বলল। কিভাবে সে ভুল পথে গিয়েছিল, কিভাবে আল্লাহর রহমতে ফিরে এসেছে। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কষ্ট দিয়েছি। আমিনা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা, আমি তো কখনো তোমার উপর রাগ করিনি। আমি জানতাম আল্লাহ তোমাকে হেদায়েত দেবেন। অষ্টম অধ্যায়, সেবার জীবন। ইউসুফ এখন তার মায়ের সেবায় নিয়োজিত হল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত। গ্রামের মানুষদের সাহায্য করার চেষ্টা করত। গ্রামে একটি ছোট্ট মাদ্রাসা ছিল। ইউসুফ সেখানে বাচ্চাদের পড়াতে শুরু করল।
শিশুদের মুখে হাসি দেখে তার মনে শান্তি আসত। উস্তাদ, আপনি আমাদের হরত ইউসুফ এর গল্প বলুন, একদিন একটি বাচ্চা বলল। ইউসুফ হেসে বলল, হরত ইউসুফ ছিলেন অনেক সুন্দর এবং নেক মানুষ। তিনি সব ধরনের বিপদাব্দের মুখেও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন আর আপনার নাম তো ইউসুফ, আরেক বাচ্চা বলল। ইউসুফ একটু লজ্জা পেল। হ্যাঁ, কিন্তু আমি হরত ইউসুফ এর মতো ভালো নই। আমি অনেক ভুল করেছি কিন্তু আপনি তো এখন ভালো মানুষ হয়েছেন, বাচ্চারা বলল। ইউসুফের চোখে পানি এসে গেল। সত্যিই আল্লাহর রহমত কত বিস্ময়কর। নবম অধ্যায়, নতুন পরিবার। 2 বছর পর গ্রামের এক ধার্মিক পরিবার ইউসুফের কাছে তাদের মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এল। ফাতেমা ছিল একজন সুন্দর, শিক্ষিত এবং ধার্মিক মেয়ে। ইউসুফ প্রথমে দ্বিধায় পড়ল। আমি তো অনেক পাপ করেছি। আমি কি একটি ভালো মেয়ের যোগ্য? আমিনা বললেন, বেটা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন তুমি একজন নেক মানুষ। বিয়ে করে সংসার পাতু। ইউসুফ ইস্তেখারা করে সিদ্ধান্ত নিল। বিয়ের দিন গ্রামের সবাই খুশি হল। সবাই ইউসুফের পরিবর্তন দেখে অবাক হয়েছিল। ফাতেমার সাথে ইউসুফের জীবন আরও সুন্দর হয়ে উঠল। তারা দুজনে মিলে আল্লাহর ইবাদত করত, গরিব দুঃখীদের সাহায্য করত। 1 বছর পর তাদের একটি পুত্র সন্তান হল। তারা তার নাম রাখল আহমদ, উস্তাদ আহমদের নামে, যিনি ইউসুফকে সঠিক পথ দেখিয়েছিলেন। 10ম অধ্যায়, প্রতিদানের সময়। ইউসুফ এখন একটি সুখী সংসার নিয়ে দিন কাটাচ্ছিল। কিন্তু তার মনে একটা কাজ বাকি ছিল। সে যাদের ক্ষতি করেছিল তাদের সবার কাছে ক্ষমা চেয়ে তাদের ক্ষতিপূরণ দিতে চাইত। একদিন সে শহরে গেল সেই মানুষগুলোর খোঁজে যাদের সে ঠকিয়েছিল। প্রথমে গেল হাজী সাহেবের কাছে, যার জমির নকল দলিল তারা তৈরি করেছিল। হাজী সাহেব, আমি ইউসুফ। আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনার ক্ষতি করেছি। ইউসুফ তার সামনে একটি থলে রেখে দিল। হাজী সাহেব প্রথমে চিনতে পারেননি। তারপর মনে পড়তেই রাগে ফেটে পড়লেন। তুই আমার কত ক্ষতি করেছিস। জি হাজী সাহেব, আমি জানি। আমি আপনার সব ক্ষতি পূরণ করতে চাই। এই টাকা নিন, ইউসুফ বিনয়ের সাথে বলল। হাজী সাহেব টাকার থলেটা দেখে অবাক হলেন। এত টাকা কোথায় পেল? তুই এত টাকা কোথায় পেলি? হাজী সাহেব, আমি এখন সৎ উপায়ে কাজ করি। গত 3 বছর ধরে জমিয়েছি। আমি সত্যিই অনুতপ্ত। হাজী সাহেবের মনটা নরম হয়ে গেল। বেটা, তুই সত্যিই পরিবর্তন হয়েছিস। আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন, আমিও মাফ করে দিলাম। কিন্তু এত টাকা আমি নেব না। যেটুকু ক্ষতি হয়েছিল সেটুকুই যথেষ্ট। এভাবে ইউসুফ একে একে সবার কাছে গিয়ে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ দিল। কেউ কেউ রাগ করল, কিন্তু ইউসুফের আন্তরিকতা দেখে শেষে সবাই ক্ষমা করে দিল। 11 অধ্যায়, কামালের সাথে দেখা। একদিন বাজারে গিয়ে ইউসুফের সাথে দেখা হল কামালের সাথে। কামাল এখন আরও খারাপ হয়ে গিয়েছিল। তার চোখে মুখে পাপের ছাপ স্পষ্ট। ইউসুফ, তুই এখানে কি করছিস? কামাল বলল। কামাল, তুমি কেমন আছো? ইউসুফ সদয় গলা জিজ্ঞাসা করল। আরে, তুই কি একেবারে সাধু হয়ে গেছিস নাকি? কামাল ঠাট্টা করে বলল। চল আবার কিছু কাজ করি। কামাল, আমি এখন ভিন্ন পথে চলি। তুমিও এই পথ ছেড়ে দাও। এতে মঙ্গল নেই। কামাল হেসে বলল, ধর্মের ভূত তোর মাথায় চেপে বসেছে। দেখ আমি কত আরাম করে আছি। সে তার দামি পোশাক এবং গহনা দেখাল। কিন্তু তোমার মনে কি শান্তি আছে? ইউসুফ জিজ্ঞাসা করল। কামাল একটু থামল। শান্তিটান্তি দিয়ে কি হবে? টাকা পয়সা থাকলেই সব সুখ। ইউসুফ বুঝল কামালকে এখনও হেদায়েত হয়নি। সে শুধু বলল, কামাল, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখান। কামাল বিরক্ত হয়ে চলে গেল। 12 অধ্যায়, শিক্ষা বিস্তার। ইউসুফ এখন গ্রামে একটি ছোট্ট ইসলামিক স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে লাগল। সে চাইত গ্রামের বাচ্চারা যেন দুনিয়া এবং দিনের শিক্ষা দুটোই পায়। ফাতেমা তার স্বামীর স্বপ্নে সাহায্য করতে চাইল। আমরা মিলে একটা স্কুল করতে পারি। আমি মেয়েদের পড়াব। গ্রামের মানুষ প্রথমে দ্বিধায় পড়ল। কিন্তু ইউসুফের সততা এবং নেক চরিত্র দেখে তারা সমর্থন দিল। ধীরে ধীরে স্কুলটি গড়ে উঠল। ইউসুফ শুধু কুরআন হাদিস নয়, বরং গণিত, বিজ্ঞান, ইতিহাসও পড়াতেন। তিনি চাইতেন শিশুরা যেন ভারসাম্যপূর্ণ শিক্ষা পায়। উস্তাদ, আপনি এত ভালো কেন? একদিন একটি বাচ্চা জিজ্ঞাসা করল।
ইউসুফ হেসে বলল, আমি ভালো নই বেটা। আল্লাহর রহমতেই আমি এই জীবন পেয়েছি। তোমরাও আল্লাহকে ভালো কাজ করব। স্কুলে শিশুরা শুধু পড়াশোনাই করত না, তারা গরিব মানুষদের সাহায্য করত, বৃদ্ধদের সেবা করত। ইউসুফ তাদের শিখিয়েছিল যে জ্ঞান অর্জনের সাথে সাথে মানুষের সেবা করাও গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ অধ্যায়, মায়ের বিদায়। ইউসুফের মা আমিনার বয়স এখন ৭০ হয়েছে। তার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু তিনি সন্তুষ্ট যে তার ছেলে সঠিক পথে ফিরে এসেছে। একদিন সকালে আমিনা ইউসুফকে ডেকে বললেন, বেটা, আমার সময় ফুরিয়ে আসছে গু। আম্মা, এসব কথা বলবেন না। আপনি আরও অনেক দিন থাকবেন কি? ইউসুফ কান্নায় ভেঙে পড়ল। না বেটা, আমি বুঝতে পারছি। কিন্তু আমি খুশি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তোমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন গু। আমিনা একটু থেমে আবার বললেন, বেটা, আমার একটা শেষ ইচ্ছা আছে গিউ। বলুন আম্মা গু। তুমি হজ করবে? আমার তরফ থেকেও একটা হজ করবে উ। ইনশাআল্লাহ আম্মা। আমি অবশ্যই করব উ। সেই রাতে আমিনা শান্তিতে ঘুমিয়ে পড়লেন এবং আর জাগলেন না। তিনি কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে ফিরে গেলেন। ইউসুফ অনেক কাঁদল। কিন্তু তার কান্নায় শুধু দুঃখ নয়, কৃতজ্ঞতাও ছিল। তার মা তাকে কখনো ছেড়ে দেননি, সব সময় তার জন্য দোয়া করেছেন। গ্রামের সবাই আমিনার জানাজায় অংশগ্রহণ করল। তিনি সবার কাছে প্রিয় ছিলেন। চতুর্দশ অধ্যায়, হজের সফর। মায়ের মৃত্যুর ১ বছর পর ইউসুফ হজের প্রস্তুতি নিতে শুরু করল। তার স্ত্রী ফাতেমা এবং ছেলে আহমদ তাকে সাহায্য করল। আব্বু, আপনি কি আল্লাহর ঘর দেখবেন? ছোট্ট আহমদ জিজ্ঞাসা করল। হ্যাঁ বেটা, আমি কাবা শরীফ দেখব, রাসূল এর রজা জিয়ারত করব উ। আমিও যেতে চাই উ। তুমি বড় হলে আমরা সবাই মিলে যাব গু। ইউসুফ ছেলেকে কোলে নিয়ে বলল। হজের সফরে রওনা দেওয়ার আগে ইউসুফ কবরস্থানে গিয়ে মায়ের কবরে ফাতিহা পড়ল। আম্মা, আমি আপনার জন্য হজ করতে যাচ্ছি। দোয়া করবেন যেন আল্লাহ আমার হজ কবুল করেন গু। মক্কায় পৌঁছে ইউসুফ যখন প্রথমবার কাবা শরীফ দেখল, তার চোখে পানি এসে গেল। এই সেই ঘর যার দিকে প্রতিদিন ৫ বার মুখ করে নামাজ পড়ে। আল্লাহর ঘর। তাওয়াফ করার সময় ইউসুফ তার অতীতের জন্য ক্ষমা চাইল, ভবিষ্যতের জন্য হেদায়েত চাইল। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সে অনুভব করল যে সব মানুষ আল্লাহর কাছে সমান। ধনী গরিব, উঁচু-নিচু কোনো ভেদাভেদ নেই। মিনায় শয়তানকে পাথর মারার সময় ইউসুফ তার মনের শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের কথা ভাবল। কত কষ্টে এই শয়তানকে হারিয়েছে। মদিনায় গিয়ে রাসূল এর রজা শরীফে সালাম দিয়ে ইউসুফ কাঁদতে লাগল। ইয়া রাসূলাল্লাহ, আপনার একটি নগণ্য উম্মত আজ আপনার কাছে এসেছে। আমি অনেক ভুল করেছি, কিন্তু আল্লাহর রহমতে ফিরে এসেছি গু। হজ শেষে ইউসুফ যখন দেশে ফিরল, তখন তার মনে অপার শান্তি। মনে হচ্ছিল যেন নতুন জন্ম নিয়েছে। পঞ্চদশ অধ্যায়, সমাজসেবা। হজ থেকে ফিরে ইউসুফ আরও বেশি সমাজসেবায় মনোনিবেশ করল। তার স্কুল এখন একটি কলেজে রূপান্তরিত হয়েছে। অনেক দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। একদিন ইউসুফের কাছে একটি চিঠি এল। চিঠিটি লিখেছে উস্তাদ আহমদ, সেই মানুষ যিনি কারাগারে তাকে সঠিক পথ দেখিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, প্রিয় ইউসুফ, আমি শুনেছি তুমি এখন একজন বড় আলেম এবং সমাজসেবী হয়েছ। আমার খুব আনন্দ হয়েছে। আল্লাহ তোমাকে আরও উন্নতি দান করুন। আমি এখন বার্ধক্যের কারণে অসুস্থ। তোমার দোয়ার মুখাপেক্ষী গ। ইউসুফ সাথে সাথে শহরে গিয়ে উস্তাদ আহমদের খোঁজ নিল। উস্তাদ এখন একটি ছোট্ট ঘরে একা থাকেন, অর্থকষ্টে দিন কাটান। উস্তাদ, আপনাকে দেখে আমার খুব আনন্দ হয়েছে কি? ইউসুফ উস্তাদের পা ছুঁয়ে সালাম করল। ইউসুফ বেটা, তুমি এসেছ? আল্লাহর অশেষ রহমত গু। উস্তাদ আহমদের চোখে খুশির পানি। উস্তাদ, আপনি আমার সাথে চলুন। আমার বাড়িতে থাকুন। আপনিই তো আমাকে সঠিক পথ দেখিয়েছেন গু। না বেটা, আমি এভাবেই ভালো আছি গু। উস্তাদ, আপনি আমার আধ্যাত্মিক বাবা। আপনি না থাকলে আমি আজ কোথায় থাকতাম কে জানে? আপনাকে আমার সেবা করতে দিন গু। শেষ পর্যন্ত উস্তাদ আহমদ রাজি হলেন। ইউসুফের পরিবারে তিনি একজন সম্মানিত সদস্য হিসেবে স্থান পেলেন। ষোড়শ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ইউসুফের ছেলে আহমদ এখন ২০ বছর বয়সে পা দিয়েছে। সে একজন ধার্মিক এবং শিক্ষিত যুবক হয়ে উঠেছে। তার বাবার মতো সেও মানুষের সেবায় আগ্রহী। একদিন আহমদ বাবার কাছে এল। আব্বু, আমি আপনার জীবনের গল্প শুনেছি।
আপনি কত কষ্টের মধ্য দিয়ে এই অবস্থানে পৌঁছেছেন গু। বেটা, সেগুলো অতীতের কথা। আল্লাহর রহমতেই সব সম্ভব হয়েছে গু। আব্বু, আমি চাই আমাদের প্রতিষ্ঠানটি আরও বড় করতে, বেশি মানুষের সেবা করতে গু। ইউসুফ গর্বের সাথে ছেলের দিকে তাকাল। তুমি যা ভালো মনে কর তাই কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন গু। আহমদ এবং তার বাবা মিলে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করল। গরিব মানুষরা সেখানে বিনামূল্যে চিকিৎসা পেত। একদিন হাসপাতালে একজন রোগী এল যে খুবই অসুস্থ। তার কাছে টাকা পয়সা নেই। ইউসুফ তাকে দেখে চিনতে পারল, এ হল কামাল। কামাল এখন ভগ্নস্বাস্থ্য, পোশাক আশাক ময়লা। তার চেহারা বলে দিচ্ছে জীবনে অনেক কষ্ট পেয়েছে। কামাল, তুমি? ইউসুফ অবাক হয়ে বলল। কামাল লজ্জা পেয়ে মুখ নিচু করল। ইউসুফ, আমার অবস্থা দেখ। আমার সব শেষ হয়ে গেছে ইউ। কি হয়েছে? আমি যেসব খারাপ কাজ করতাম সেসবের ফলাফল এখন ভুগছি। পুলিশের হাতে ধরা পড়েছি, জেল খেটেছি। স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। কেউ আমায় কাজ দেয় না ই। ইউসুফের চোখে পানি এসে গেল। কামাল, তুমি চিন্তা করো না। আমরা তোমার চিকিৎসা করাবো। কিন্তু আমার কাছে টাকা নেই ইউ। টাকার কথা ভাবতে হবে না। তুমি সুস্থ হও। কামাল কান্নায় ভেঙে পড়ল। ইউসুফ, তুমি কত ভাল হয়েছ। আমি তোমাকে খারাপ পথে টেনেছিলাম, আর তুমি আমাকে সাহায্য করছ। কামাল, মানুষ ভুল করে, কিন্তু আল্লাহর দয়া অসীম। তুমিও তবা কর, নতুন জীবন শুরু কর গু। সপ্তদশ অধ্যায়, কামালের পরিবর্তন। কয়েক মাসের চিকিৎসায় কামালের স্বাস্থ্যের উন্নতি হল। ইউসুফ তাকে নিজের বাড়িতে রাখল, যত্ন করল। ধীরে ধীরে কামালের মনেও পরিবর্তন এল। ইউসুফ, আমি বুঝতে পারছি না, তুমি আমার জন্য এত কিছু করছ কেন? একদিন কামাল জিজ্ঞাসা করল। কামাল, আমরা তো বন্ধু ছিলাম। আর তাছাড়া একসময় আমিও তোমার মতো অবস্থায় ছিলাম। উস্তাদ আহমদ আমাকে সাহায্য করেছিলেন। এখন আমার পালা তোমাকে সাহায্য করার গু। কিন্তু আমি তোমাকে খারাপ পথে নিয়ে গিয়েছিলাম গ। সেটা অতীত। এখন তুমি নতুন জীবন শুরু কর গু। কামাল ধীরে ধীরে নামাজ পড়তে শিখল, কুরআন তিলাওয়াত করতে শিখল। ইউসুফের প্রতিষ্ঠানে সে একজন সহকারী হিসেবে কাজ শুরু করল। 1 বছর পর কামাল একদিন ইউসুফের কাছে এসে বলল, ইউসুফ ভাই, আমি একটি কাজ করতে চাই। কি কাজ? আমি যেসব মানুষের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের ক্ষতিপূরণ দিতে চাই। আপনি যেভাবে করেছিলেন ঘি। ইউসুফ আনন্দিত হল। আল্লাহু আকবার। আল্লাহ তোমার মনে হেদায়েতের নূর দিয়েছেন গু। কামালও ইউসুফের মতো একে একে সবার কাছে গিয়ে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ দিল। কেউ কেউ ক্ষমা করল, কেউ কেউ প্রথমে রাগ করল। কিন্তু কামালের আন্তরিকতা দেখে শেষে সবাই ক্ষমা করে দিল। অষ্টাদশ অধ্যায়, উস্তাদের বিদায়। উস্তাদ আহমদ এখন 80 বছর বয়সে পৌঁছেছেন। তার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু তিনি সন্তুষ্ট যে তার শিষ্য ইউসুফ একজন ভালো মানুষ হয়েছে। একদিন সন্ধ্যায় উস্তাদ আহমদ ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ বেটা, আমার যাওয়ার সময় হয়ে এসেছে গি। উস্তাদ, আপনি সুস্থ হয়ে যাবেন। আমরা দোয়া করছি। না বেটা, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আমার কাজ শেষ। তোমাদের মধ্যে দিয়ে আমার কাজ এগিয়ে যাবে গু। উস্তাদ একটু থেমে বললেন, বেটা, আমি তোমার উপর খুশি। তুমি একটি খারাপ মানুষ থেকে একজন নেক মানুষ হয়েছ। কামালকেও সঠিক পথে এনেছ। উস্তাদ, এসব আপনার দোয়া এবং আল্লাহর রহমত। বেটা, আমার একটি শেষ উপদেশ আছে গি। বলুন উস্তাদ গু। তুমি যে পথে চল সেই পথেই চলে যেও। আল্লাহর দিকে মানুষকে ডাকো। কিন্তু মনে রেখো, জোর করে কাউকে ভালো করা যায় না। ধৈর্য ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে হয়। সেই রাতেই উস্তাদ আহমদ আল্লাহর কাছে ফিরে গেলেন। তার জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করল যাদের জীবনে তিনি ভালো প্রভাব ফেলেছিলেন। 49 অধ্যায়, বার্ধক্য ও প্রজ্ঞা। ইউসুফ এখন 50 বছর বয়সে পৌঁছেছে। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই তেজ রয়েছে। তার প্রতিষ্ঠান এখন একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। ইউসুফের ছেলে আহমদ এখন বি